ফড়িং। যুক্তির ফাঁদে ফড়িং চমক আসলে ফার্স্টে বলে রাখি, বইটা খুব গভীর কোনো ইন্টেলেকচুয়ালও বই না, আবার হচ্ছে আমরা যেমন বোধিদ্রমে কোনো সাহিত্যের পাঠ করি ঠিক সেরকমও না। এটা কিশোরদের জন্য লেখা। বইটার থিমটা আরম্ভ হয়েছে এইভাবে যে একজন ভালো স্টুডেন্ট, সে এখন আসছে গ্রামে, ওর বাবা মা বলছে তুই এইখানে কেন, তুই ইয়ে কর, মানে ঢাকায় যাও, তারপরে তুমি হচ্ছে বিদেশে পড়তে যাও। আর ও বলছে যে আচ্ছা সবই তো আমি করতে পারি, কিন্তু এখন আপাতত কিছু না করে গ্রামে স্কুল মাস্টারি করব কিছুদিন। তারপরে যে ব্যাপারটা যে স্কুল মাস্টারি করবে, এখন স্কুলের টিচার হিসেবে সে কিসের হবে, গণিতের। কিন্তু এইখান এরপরে হচ্ছে মানে বইটা এইভাবে সাজানো, সেটা হচ্ছে যে সে স্কুল মাস্টার হয়েছে গণিতের, কিন্তু আমরা গণিত মানে যে শুধু সংখ্যা যোগ বিয়োগ শেখানো সেরকম না, সে সেইখানে স্টুডেন্টদের সাথে যুক্তি নিয়ে কথা বলে যে যুক্তিটা কি, এবং ক্লাসের বাইরেও এরা নানা সময় বসে যুক্তিটা কি। এবং আমরা বইটা এরপর থেকে লেখা সেটা হচ্ছে যে আমরা যেরকম নানা রকম মানে কথা বলি সেগুলোর মাঝখানে যুক্তির ফ্যালাসি কোনগুলো, এখানে যে কারণে মানে ফ্যালাসিতে অনেকটা যুক্তি ফাঁদে নামে আছে, যে আসলে এগুলো ঠিক যুক্তি না। তার আগে একটু বলে নেই যে যুক্তি বিষয়টা কি। যুক্তিটা তো আমরা সাধারণত ধরে নেই যে একরকম, সেটা হচ্ছে যে আমি এখন একটা কথা বললাম, আরেকটা কথা বললাম, এই দুটো কথার মাঝখানে লিঙ্ক আছে, যেখান থেকে আমি হয়তো তৃতীয় একটা কথা বলতে পারি। বা আমরা যারা লিয়াকত ভাইয়ের পাঠচক্র করেছি সেখান থেকে হয়তো বা যারা করেনি তারাও হয়তো এই বিষয়গুলো জানে যে অ্যারিস্টটলের একটা তো যুক্তির চিন্তা আছে, সেটা হচ্ছে man is mortal, Socrates is a man, so Socrates is mortal, বা a equal to b হলে b equal to c হলে a equal to c। এইভাবে করে গণিত দিয়ে আমরা কতগুলো হয়তো যুক্তি আনতে পারি, কিন্তু বাস্তবে আমরা যখন প্রত্যেকদিন কথা বলি তখন আমরা অনেক ধরনের কথা বলি যেগুলোর মাঝখানে যুক্তির দুর্বলতা আছে বা যেগুলো মাঝখানে যুক্তি নেই। সেখানে কিন্তু উনি এই বইটার মধ্যে অনেক জায়গায় কিন্তু আছে যে কথাগুলো হয়তো খুব নৈতিক মনে হচ্ছে, শুনতেও ভালো শোনাচ্ছে, কিন্তু বিষয়গুলো যৌক্তিক না। এখানে যুক্তির দুর্বলতা যেগুলোকে আমরা ফ্যালাসি বলি, সেই ফ্যালাসি নিয়ে কথা। এরকম বেশ কয়েকটা যুক্তির ফ্যালাসি গুলোর নাম তিনি দিয়েছেন, প্রথমে কতগুলো ল্যাটিন নাম, কতগুলো ইংরেজি নাম, আবার সেগুলোকে বাংলায় উনি একরকম করেছেন। আর প্রত্যেকটা যুক্তির ফ্যালাসি গুলো এরকম উনি কমিকের মতো করে একটা করে দেয়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় অনেক ধরনের উদাহরণ দেয়া আছে, আমি অতগুলো উদাহরণে যাব না, আমি এক একটা নামগুলো বলি। যেমন একটা নাম হচ্ছে অ্যাড হোমিনেম, বা এটা হচ্ছে অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ। যেমন একজন বলল যে লোকটার গানের গলা সুন্দর না, আরেকজন বলল হ্যাঁ যে না চেহারা তার আবার গান। এখন এইখানে যে জায়গাটায় যুক্তির দুর্বলতা সেটা হচ্ছে গানের সাথে চেহারার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এটা অপ্রাসঙ্গিক একটা ব্যক্তি আক্রমণ। তার মানে এটা হচ্ছে ফ্যালাসি হিসেবে এটাকে বলা হয় অ্যাড হোমিনেম বা অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ, মানে যেটার মধ্যে কোনো যুক্তির এই বিষয় নেই, যে গানের কথা বলা হচ্ছে কিন্তু গানের বিষয়টা ছেড়ে আমরা একটা ব্যক্তি আক্রমণের দিকে চলে যাচ্ছি। এটা গেল ফ্যালাসি 1। ফ্যালাসি 2 এইখানে হচ্ছে, এটাকে বলা হয় টু কিউ বা তুমিও তো। যেমন একজন বলল তুই যে বয়স্ক লোকটার সাথে খারাপ ব্যবহার করলি, কাজটা কি ঠিক হলো? ওই সময় আরেকজন বলছে তুইও তো পরশুদিন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করলি, সেটা কি খুব ঠিক ছিল? এইখানে যেই জায়গাটায় ভুল সেটা হচ্ছে যে একজন ভুল করেছে, সেটা যদি আরেকজন ভুল ধরিয়ে দেয় তাতে কিন্তু নিজের দোষটা কাটে না। তার মানে তুমিও তো, বাংলায় যেটা করেছে যে এইটাও কোনো যুক্তি হয় না, যে তুমি খারাপ ব্যবহার করেছো, সময় বললো যে না তুইও তো খারাপ ব্যবহার করেছিস, এটাকে বলা হয় টু কিউ। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে রেড হিয়ারিং বা প্রসঙ্গ ঘোরানো। প্রসঙ্গ ঘোরানো মানে দোস্ত
অঙ্ক করতে পারিনি, স্যার বকা দিল, মনটা খুব খারাপ। তখন বললো, এটা কোনো মন খারাপের মতো বিষয় হলো? পৃথিবীতে কত লোক না খেয়ে আছে। এখানে যেই জায়গাটায় যুক্তির ফ্যালাসিটা আছে সেটা হচ্ছে, মূল প্রসঙ্গ হচ্ছে অঙ্ক পারা না পারা বা শিক্ষককে বকা খাওয়া। এটা এই বিষয়টাকে অ্যাড্রেস না করে তিনি কিন্তু যুক্তি একদম অন্য দিকে ঘুরিয়ে নিয়ে গেছে। যে রেড হিয়ারিং আসলে বলা হয়, রেড হিয়ারিং হচ্ছে এক ধরনের মাছ, অনেকটা আমাদের ইলিশ মাছের মতো। যদিও রেড হিয়ারিং নাম শুনলে মনে হবে এর রং লাল, কিন্তু আসলে এর রং লাল হয় না। এটাকে আসলে ধোঁয়া দিয়ে ভাপ দিলে তখন রান্না করলে এটা রং লাল হয়ে যায়। এইখান থেকে রেড হিয়ারিং নামটা এসছে, যে মূল প্রসঙ্গতে না গিয়ে মানে অন্য প্রসঙ্গ নিয়ে আসে, মানে প্রসঙ্গটাকে ঘুরিয়ে দেয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্রম্যান ফ্যালাসি, বা এটাকে বাংলায় বলেছে উনি কাকতাড়ুয়া ভ্রান্তি। যেমন চল যে কয়েকটা টাকা বাঁচছে তার দিয়ে আমরা গরিব মানুষকে বিলিয়ে দিই, এতে ওদের উপকার হবে। তখন একজন বলে, হ্যাঁ, সব টাকা গরিবদের দিয়ে দে, নিজের যখন লাগবে তখন কানাকড়িও থাকবে না। এখানেও যেটি স্ট্রম্যান ফ্যালাসিটা আছে সেটা হচ্ছে যে তথ্যকেও বিকৃত ভাবে করে উপস্থাপন করছে। একজন বলেছে যে যে কটার টাকা বাঁচে, কিন্তু সেই যুক্তিটাকে না এনে, সেই শব্দটাকে না এনে তিনি কিন্তু এখানে সব টাকা বলে দিয়েছেন। এটাকে বলা হচ্ছে স্ট্রম্যান ফ্যালাসি বা কাকতাড়ুয়া ভ্রান্তি। আচ্ছা, আরেকটা হচ্ছে ফলস ডাইকোটমি ফ্যালাসি বা ভ্রান্ত বিভাজন। সেটা হচ্ছে একজন বলল, পল্টু ভারতের সাথে যেদিন খেলা সেদিন আমার বেশি ভালো লাগেনি, ভারতে খেলা সেদিন আমার বেশি ভালো লাগেনি। একজন বলল, সাথে সাথে আরেকজন ফলস একটা ডাইকোটমি তৈরি করলো, তুই তাহলে নিশ্চয়ই পাকিস্তানের সাপোর্টার। এখানে যেই জায়গাটায় যে যুক্তির ঘাটতি সেটা হচ্ছে যে ভারতকে সমর্থন না করলে পাকিস্তানের সমর্থক হবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই, সে অন্য কোনো দেশেরও সাপোর্টার হতে পারে। কিন্তু ওই যে আমরা এক ধরনের ফলস ডাইকোটমি তৈরি করি, যে যেমন বলা হয় না যে তুই আর্জেন্টিনা সাপোর্টার, যে ব্রাজিলের যারা সাপোর্টার তারা আর্জেন্টিনা খেলা কি বুঝবে। এরকম আরেকটি উদাহরণ দিয়েছে, যে যেমন হিটলারের কথাটা আমরা বলি, আমরা অনেকে বলে যে কিছু মুসলমানদেরকে আমি চিনি, এখানে যেটা লেখা যে ইহুদিরা তাদের শত্রু, তাদের ভেতর কয়েকজন মনে করে যারা যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ইহুদিদেরকে মেরেছে, অতএব হিটলার মুসলমানদের বন্ধু। কিন্তু হিটলারের লেখা থেকে কিন্তু জানা যায় সে হিন্দু মুসলমানদেরকেও সেই নিচু জাতি মনে করতো। অতএব এখানে ওই যুক্তিগুলা খাটে না, কিন্তু আমরা এরকম ফলস ডাইকোটমি আমরা অহরহ তৈরি করি। আগে কিন্তু বলে রাখেছি যে বইটা কিন্তু খুবই সিম্পল, মানে যে কথাগুলো বলছে সেগুলো হয়তো সবার কাছে খুব মানে খেলো টাইপেরই হয়তো মনে হতে পারে। তারপর আরেকটা হচ্ছে ফলস অ্যানালজি বা ভ্রান্ত উপমা। যেমন একজন বলছে নতুন যে নায়কটা এসেছে সে দেখতে অনেকটা সালমান খানের মতো, তখন আরেকজন বল তাহলে সে নিশ্চয়ই সালমান খানের মতো বড় নায়ক হবে। এখানে যেই জায়গাটায় যে ফলস অ্যানালজি, যে যুক্তির যেই জায়গাটাতে ভুল, সেটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। একজন বলেছে একজনের এখানে চেহারার সাথে মিল আছে, সেখান থেকে বাকিতে নিশ্চিত হওয়া যায় না। আচ্ছা, আরেকটা হচ্ছে ফলস ইকুইভোকেশন বা ভিন্ন অর্থে একই শব্দের ব্যবহার। যেমন একজন বলে আমাদের ক্লাসে নতুন যে ছেলেটা এসছে সে হচ্ছে তার বাবা কিন্তু টাকার কুমির, সাথে সাথে বললো কুমির কিন্তু কাছে গেলেই কামড়ায়, অতএব উনার কাছে যাস না। এখানে যে জায়গাটাতে যুক্তির ভুল, যে দুটো জায়গায় কুমির শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু দুটো জায়গায় একটা হচ্ছে টাকার কুমির মানে বড় লোক, আরেকজন সেটাকে এখানে কিন্তু কুমির বলতে আসল কুমিরের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে আমরা অনেক সময় এরকম বিভ্রান্তিকর একটা ইকুইভোকেশনটা তৈরি করি, যে একই শব্দের আমরা ভ্রান্ত ব্যবহার করি। আচ্ছা, আরেকটা হচ্ছে বেগিং দ্য কোশ্চেন, এটা হচ্ছে চক্রাকার যুক্তি। তুই আসলে ভালো মানুষ কারণ তুই খারাপ না। এইখানে হচ্ছে যেটা এখানে বলেছে যে হ্যাঁ, বন্ধুকে প্রশংসা করা খারাপ না, কিন্তু যুক্তির বিবেচনা এটা একটা ভ্রান্তি, কারণ এখানে কারণ আর ফলাফল একই কথা বলছে।
যে বলছে যে তুমি ভালো মানুষ কারণ তুমি খারাপ না, তার মানে একই কথাই, যেটাই কারণ বলছে সেইটাই আসলে এখানে, সেইটাই এটার ফলাফল বা কনক্লুশন। এটা হচ্ছে এক ধরনের দুর্বলতা, সেটা হচ্ছে বেগিং দ্য কোশ্চেন বা এক ধরনের ফ্যালাসি। আচ্ছা, আরেকটা হচ্ছে নো ট্রু স্কটসম্যান বা প্রকৃত বাঙালি বিভ্রান্তি। যেমন একজন বলল যে আমজনতা দলের কোনো কর্মী কখন দুর্নীতি করে না। তখন একজন বলল কেন, তোর দলের ফগা তো দুর্নীতির দায়ে জেল খেটেছে। তখন বলল তাহলে ফগা আমজনতা দলের প্রকৃত কর্মী না। এটাকে বলে নো ট্রু স্কটসম্যান। তার মানে এটা হচ্ছে এমন একটা ভাবে করে যে কথাটাকে প্রকৃত কর্মী কি এটা কিন্তু কোনোভাবে করে সে ডিফাইন করছে না। এরকম বিষয় কিন্তু আমরা অহরহ দেখি আমাদের এখানে। আচ্ছা, এরপরে আসি যে পোস্ট হক আর্গো প্রপার্টার হক। তার মানে পরে যা ঘটেছে তা মানেই এই কারণেই ঘটেছে, এরকম একটা বিভ্রান্তি। সকালে স্কুলে গিয়েছিলাম, বিকাল থেকে জ্বর। তখন সাথে সাথে একজন বলল স্কুল থেকেই তোর ভাইরাস ধরেছে। এখন এইখানে যে জায়গাতে যে যুক্তির যে জায়গাতে ফ্যালাসি, সেটা হচ্ছে স্কুল থেকে ভাইরাস হওয়ার আশঙ্কা আছে, কিন্তু এটা নিশ্চিত হওয়া যায় না, যে আসা যাওয়ার পথেও তো হতে পারে। কিন্তু ওই যে পরেরটা যা ঘটেছে সেইটা দিয়ে আগের কারণে ঘটেছে, এইভাবে আমরা অনেক সময় ধরে নিই। এটাকে বলে পোস্ট হক আর্গো প্রপার্টার হক। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে কোরিলেশন ইজ কজেশন, যে একই সাথে কমে বাড়ে, তাহলে একটা কারণে অন্যটা ঘটেছে। যেমন একজন বলল নিউ ইয়র্কে একটা আজব ব্যাপার কি জানিস, বছরে যেই সময় আইসক্রিম বেশি খাওয়া হয় সেই সময় খুনও বেশি হয়। তা বলিস কি, তাহলে নিশ্চয়ই আইসক্রিম খেলে মানুষের ভেতর খুন হওয়ার প্রবণতা তৈরি হয়। তেমন এক ধরনের কোরিলেশন কজেশনটা ধরছে, কিন্তু এখানে যেই জায়গাতে ভুল সেটা হচ্ছে একসাথে বাড়লে কমলেই যে এটা ঘটে এটা কিন্তু বলা যায় না। কারণ এর যেমন হয়তো নিউ ইয়র্কের ক্ষেত্রে এটা কারণ হচ্ছে তাপমাত্রা, যে নিউ ইয়র্কে গরমের দিনে লোক বাইরে বেশি বের হয় তাই আইসক্রিমও বেশি খায়। আবার গরমের সময় বেশিরভাগ মানুষ বাইরে ওই একই সময় বের হয়, অর্থাৎ অপরাধও বেশি হয়। তবে আইসক্রিম খাওয়ার সাথে এটা কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা যদি দুইটা কোরিলেশন দেখি, কোরিলেশন দেখবো যে দুটো জায়গায় এই একই রকম, যে একটা বাড়লে আরেকটাও বাড়ছে। এটাকে বলা হয় যে কোরিলেশন ইজ কজেশন। একই সাথে বাড়ে কমে এর অর্থ এই না যে একটা কারণ আরেকটা ঘটছে। একটা হচ্ছে হ্যাস্টি জেনারেলাইজেশন বা তাড়াহুড়া করে ঢালাও সিদ্ধান্তে আসা। যেমন একজন বলল জটিলপুরে প্রথম যে লোকটাকে দেখলাম সেই লোকটা এমন খিটমিটে ব্যবহার করলো, বলিস কি, তাহলে নিশ্চয়ই জটিলপুরের সবাই খুব খারাপ মানুষ। এটা হচ্ছে এক ধরনের ফ্যালাসি, কারণ মানে একজন দুজনকে দেখেই সবাই এরকম, এই রকম কোনো কনক্লুশন আসা যায় না। এটাকে বলা হয় হ্যাস্টি জেনারেলাইজেশন। আরেকটা হচ্ছে স্লিপারি স্লোপ বা যুক্তির পিচ্ছিল ঢালে গড়িয়ে বহুদূর। যেমন জানিস বগানা সিগারেট খায়, সাথে সাথে আরেকজন বলিস কি, আজ সিগারেট খায়, কাল গাঁজা খাবে, পরশু হেরোইন খাবে, সন্ত্রাসী হয়ে খুন খারাপি করবে, জেলের মধ্যে জীবন কেটে যাবে, জেলে পৌঁছতে না চাইলে কারো সিগারেট খাওয়া উচিত না। এখন এইখানে যে জায়গাতে যে যুক্তি, যে জায়গাতে ভ্রান্তি, হ্যাঁ সিগারেট খাওয়া খারাপ এতে সন্দেহ নেই, কিন্তু তার পক্ষে অন্য অনেক যুক্তি আছে। সিগারেট খেলেই নানান ঘটনা প্রবাহে জেল জীবনে কাটবে, এই চিন্তাকে পিচ্ছিল পথে গড়িয়ে বহুদূর চলে যাওয়ার মতো, যেটাকে বলা হয় স্লিপারি স্লোপ। আমি কি কমিউনিকেট করতে পারছি? কারণ আগে কিন্তু বলছি যে হ্যাঁ, বইটা কিন্তু খুব সিম্পল জি, বই, মানে খুব হ্যাঁ, হ্যাঁ, সামিয়াদা ভালো জি। লাগছে, মানে সুন্দর আচ্ছা, এই জিনিসগুলা। মানে থ্যাংক ইউ। বিষয়গুলো কোনোটাই আপনাদের কারো কাছে অজানা কিছু না, শুধু এইগুলো কতগুলো টার্ম দিয়ে। এবং এরকম ঘটনা হয়তো আমরা অহরহ ঘটাই। যেমন অ্যাপিল টু কোশ্চেনেবল অথরিটি, সেটা হচ্ছে বিখ্যাত লোকের দোহাই দিয়ে অমুকে বলেছে তমুকে বলেছে। যেমন একজন বললো যে জানিস বিজ্ঞাপনে দেখলাম বিখ্যাত অভিনেত্রী পিং পং বলছে ক্রং ক্রং চিপস শরীরের জন্য খুব ভালো। তখন সাথে সাথে একজন বলল তাই তো, উনি তো খুব বিখ্যাত, তাহলে নিশ্চয়ই উনি বলেছেন নিশ্চয়ই এটা শরীরের জন্য উপকারী। এইখানে যে জায়গাটাতে ভুল, যে বিখ্যাত মানুষ কিছু বললেই সেটা সত্য হয়ে যায় না।
যেমন যে ব্যাপারে তিনি বলছেন সেই ব্যাপারে তিনি কতটা নির্ভরযোগ্য সেটা যাচাই করে নিতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে অভিনেত্রীর বক্তব্য চেয়ে ডাক্তারের বক্তব্য বেশি গ্রহণযোগ্য। সেটা হয়তো আমাদের দেশের সব মন্ত্রী মিনিস্টারদের ব্যাপারেও সত্য। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যান্ড ওয়াগন ফ্যালাসি বা গড্ডালিকা প্রবাহে ভ্রান্তি। সবাই যা করে তাই ঠিক। এবং জানিস আজকে সবাই মিলে ক্লাসকে অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করবে, বলিস কি? তাহলে তো আমাদের ওটাই করা উচিত। এই জায়গাটায় যুক্তি যেটা ফ্যালাসি, যে অনেক মানুষ একটা কাজ করলেই সেটা ঠিক হয়ে যায় না, অনেকেই করে, এই দোহাই একটা যুক্তির একটা দুর্বলতা। আচ্ছা, এরপরে আসছে অ্যাপিল টু পিটি বা করুণ অবস্থার দোহাই। বললো আজকে আমরা ক্যারাম খেলবো, তুই তো পারিস না, তুই শুধু দেখবি। সাথে সাথে বলি কি, যদি আমাকে খেলতে দিস না দিস তাহলে আমি তো কাঁদবো, আমার মাও খুব কষ্ট পাবে, আমার মাকে কষ্ট দিতে না চাইলে আমাকে খেলতে নেওয়া উচিত। এটাও হচ্ছে একটা যুক্তির ফ্যালাসি, যে সেটা হচ্ছে এক ধরনের করুণ অবস্থায় ফেলে আবেগ দিয়ে এক ধরনের ব্ল্যাকমেইল করা, কিন্তু এটা কিন্তু কোনো যুক্তি না। যে অ্যাপিল টু পিটি এটাকে বলে। তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স বা প্রমাণ না থাকার দোহাই। যেমন একজন বলল ভূত যে আছে এটা কি তুই প্রমাণ করতে পারবি? একজন বলল ভূত যে নাই এটা তো কেউ প্রমাণ করতে পারে নাই, তাহলে নিশ্চয়ই ভূত আছে। এই জায়গাতে যেটা যুক্তির ভ্রান্তি সেটা হচ্ছে প্রমাণ না থাকলে আছে কি নাই কোনোটাই বলা যায় না, অতএব কোনো সিদ্ধান্তটাতে আসা যায় না। তারপর হচ্ছে আর্গুমেন্ট ফ্রম সাইলেন্স বা চুপ করে থাকার দোহাই। যেমন একজন বলে জানিস ছাত্র আন্দোলনের সময় মহুয়া কোনো কথা বলেনি, সাথে সাথে তাহলে নিশ্চয়ই ও ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল। এটাও হচ্ছে যুক্তির ভ্রান্তি, যে কেউ কথা বলেনি সেখান থেকে এইটা সিদ্ধান্ত নেওয়া যায় না যে উনি এটা বিপক্ষে ছিল। আরেকটা হচ্ছে ইজ অট, এভাবে হয়ে আসছে তাই এভাবেই হওয়া উচিত। যেমন একদিন বলল যে প্রতি বছর ফেব্রুয়ারিতে 21শে বইমেলা হয়। সাথে সাথে একজন বলল প্রতি বছরে যেহেতু এই সময় বইমেলা হয় অতএব এই বছর এই সময় বইমেলা হওয়া উচিত। বলে এটা ঠিক কোনো যুক্তি না, যে বহুদিন ধরে হয়ে আসছে মানেই যে এটা ঠিক, এটা হতে হবে এমন কোনো যৌক্তিক কোনো কারণ নেই। তারপরে আরেকটাকে বলে সাঙ্ক কস্ট ফ্যালাসি, যে আরেকটু দেখা যাক। এটা হচ্ছে যে একজন বলল যে ক্ষতির দোহাই দিয়ে আরেকটা ক্ষতির ভ্রান্তি। যেমন 10 টাকা দিয়ে সিঙ্গারা কিনেছিলাম সকালবেলা, এখন দেখি নষ্ট হয়ে গেছে, আরে খেয়ে ফেল, না খেলে তো 10 টাকাই জলে যাবে। এখানে যে জায়গাটা ভুল, যে প্রথম কথা যে 10 টাকায় তার গচ্ছা গেছে, যে 10 টাকায় সিঙ্গারা খেয়েছে, কিন্তু এখন সেই যুক্তি দিয়ে যদি আছে কিনেই যখন ফেলেছি খেয়ে ফেলি, এটা হচ্ছে কিন্তু এক ধরনের সাঙ্ক কস্ট ফ্যালাসি বা ক্ষতি দোহাই দিয়ে নিজের আরো ক্ষতি করার একটা ভ্রান্তি। সাঙ্ক কস্টটা হচ্ছে অনেকটা ব্যবসা পাতির একটা শব্দ। এর মানে হলো যে যেটাকে ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে, যেটা ফিরে পাওয়ার সম্ভাবনা নাই, তখন যদি মনে করে আছে যখন ফিরে পাওয়ার সম্ভাবনা নাই তখন আমরা আরো বাকি টাকাটাও খরচ করে ফেলি। এটা হচ্ছে এক ধরনের যুক্তির ফ্যালাসি। আরেকটা হচ্ছে ব্যাড রিজনস ফ্যালাসি বা দুর্বল যুক্তির ভ্রান্তি। একজন বলল জানিস আমাদের ক্লাসে একজন আছে যে অঙ্কের ভিডিও বানায়, ভালোই বানায়। সাথে সাথে একজন বলল যেহেতু সে অঙ্কের ভিডিও ভালোই বানায় তাহলে তারই শিক্ষা বঞ্চিত হওয়া উচিত। এই জায়গাতে যেটা যে ব্যাড রিজনস ফ্যালাসি বা দুর্বল যুক্তির ভ্রান্তি, সেটা হচ্ছে খালি অঙ্কের ভিডিও বানানো দিয়ে মন্ত্রিত্ব বা প্রশাসনিক দক্ষতার সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। তারপর হচ্ছে অ্যাপিল টু প্রবাবিলিটি বা সম্ভাবনার দোহাই। যেমন জানিস আমাদের পাশের বাড়িতে একটা ভয়ঙ্কর কুকুর এনেছে, বলিস কি? ডাক্তারের সাথে কথা বলে রাখ, ভয়ঙ্কর কুকুর যখন এসছে তখন কামড়াবি। এটা হচ্ছে একটা যুক্তির ভ্রান্তি, যে কুকুর ভয়ঙ্কর, সে কামড়ে দিতে পারে কিন্তু দেবেই এটা বলা যায় না। এটা আছে আমাদের মনে আছে যে ডিবেটের সময় এরকম একটা শব্দ দিয়ে রাখতো, রস্যই দিয়ে রাখতো, তখন হচ্ছে যে এক পক্ষ বলতো যে এটাকে একটা যুক্তি মনে হয় কিন্তু আমাদের এই ই প্রত্যয়টা নিয়ে আমাদের আপত্তি। সেরকম এখানেও যেটা বলা হয়েছে যে কুকুর কামড়ে দিতে পারে কিন্তু দেবেই এটা বলা যায় না।
আচ্ছা, তারপরে আসছে অ্যাফার্মিং দ্য কনসিকুয়েন্ট, যে অনুবর্তী থেকে পূর্ববর্তী প্রমাণ। যেমন জানিস, কারেন্ট না থাকলে আমাদের ক্লাস ফ্যানটা চলে না। আর যে বলে আজকে ফ্যানটা চলেনি, তাহলে নিশ্চয়ই আজকে কারেন্ট ছিল না। এটা হচ্ছে অনুবর্তী দিয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত। এটা আসলে এইভাবে নেওয়া যায় না, কারণ প্রথমটা ঠিক যে কারেন্ট না থাকলে ফ্যান চলে না, কিন্তু ফ্যান আরো অনেক কারণে না চলতে পারে, কিন্তু ফ্যান না চলার অর্থই না যে কারেন্ট নেই। আরেকটা হচ্ছে ফ্যালাসি। ফ্যালাসি থাকলেই কি সিদ্ধান্ত ভুল? একজন বলল চোখে ঠিক মতো দেখে না, মোটা চশমা পরে, সে কোনোদিন প্রেসিডেন্ট হতে পারবে না। ওই সময় বললে এটা তো তুই অ্যাড হোমেইন করলি, যে তোর যুক্তিতে ভ্রান্তি আছে, তাহলে সে নিশ্চয়ই প্রেসিডেন্ট হবে। তার মানে ওর যুক্তিতে ভ্রান্তি আছে, তার অর্থ এই না যে সেখান থেকে সে যেটাকে না বলেছে সেটা হ্যাঁ হয়ে যাবে। যে আগেরটায় সে বলেছে যে সে চোখে ঠিক মতো দেখতে পায় না, তাহলে সে কোনোদিন প্রেসিডেন্ট হতে পারবে না, এটা একটা যুক্তিতে ভুল। কিন্তু ফ্যালাসি হচ্ছে সেইটা থেকে যদি কেউ বলে যে এই যুক্তিটাই তো ভুল আছে, এই যুক্তিটাই যেহেতু ভুল আছে তার মানে সে প্রেসিডেন্ট হবে, এটাও বলা যায় না যৌক্তিকভাবে। এই তো এই কয়েকটাই উনি বইয়ে এরকম দেখিয়েছেন যে আমরা অহরহ ব্যবহার করি, কিন্তু এগুলো যৌক্তিকভাবে এগুলোতে এক ধরনের ফ্যালাসি থাকে। আচ্ছা, আমি এখন থামি এখন। হ্যাঁ, আর কেউ যদি কিছু বলে, কারণ আগে বলে রেখেছি বইটা যে খুব মানে এইখানে আমাদের অন্যান্য যে বইগুলো আলোচনা হয় সেগুলোর মতো যে অনেক আকর্ষণীয় তা হয়তো না, কিন্তু সহজ সরল, মূলত কিশোরদের জন্যই লেখা। তা আমার কাছে পড়ে ভালো লেগেছে। ঠিক আছে, আমি এখন থামি, এখন তোমাদের কথা, আপনাদের কথা শুনি। ধন্যবাদ। সামিয়দা, সামিয়দা হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সামিয়দা মানে আমি লজিক নিয়ে লেখাপড়া করার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। এটা মনে হচ্ছে যে সাম কাইন্ড অফ লজিকের কোন একটা শাখা হ্যাঁ, প্রশাখা হ্যাঁ, এরকম কিছু একটা পুরাই, মনে হচ্ছে। হ্যাঁ, মানে লজিকের ফ্যালাসি নিয়ে, মানে হ্যাঁ, এই ট্রিটা যেগুলো কি হচ্ছে বলতে পারবেন? লজিক। মানে হ্যাঁ, এই মানে ট্রিটা কি বলতে পারবেন যে লজিকের কোন ট্রিতে গিয়ে এই জিনিসটা এইভাবে আসলো? মানে এটা ফ্যালাসি মানে তো বাংলায় ভ্রান্তি, ঠিক না? ভ্রান্তি, হ্যাঁ, মানে যুক্তি যে জায়গাগুলোতে ফাঁদ আছে, যে এগুলো হচ্ছে যুক্তি না। আমরা এইরকম ব্যবহার আমরা সবসময় করি, কিন্তু এগুলো আসলে ঠিক যুক্তি না। এরকম এটা হচ্ছে আসলে ফ্যালাসি নিয়ে। যেমন উনি ফ্যালাসির কথা নিয়ে শুরুতে বলেছেন যে কোনটা লজিক কোনটা ফ্যালাসি। ফ্যালাসি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ফর্মাল ফ্যালাসি আর একটা হচ্ছে ইনফর্মাল ফ্যালাসি। যেমন ফর্মাল ফ্যালাসিটা হচ্ছে যে কাঠামোগত ভুল। যেমন একজন বলল মেঘ না হলে বৃষ্টি হয় না, আজ বৃষ্টি হয়নি তাই আজ মেঘও হয়নি। এটা হচ্ছে ফর্মাল ফ্যালাসি। আসলে এটা কথা ঠিক না যে মেঘ না হলে বৃষ্টি হয় না, এটা ঠিক আছে, কিন্তু আজকে বৃষ্টি হয় নাই মানে যে আজকে মেঘ নাই তা বলা যায় না। আরেকটা হচ্ছে যে ইনফর্মাল ফ্যালাসি বা আশ্রয় বাক্যের মধ্যে ভুল। সেটা হচ্ছে বিখ্যাত ক্রিকেটার বলেছেন বিজ্ঞান মানুষের জন্য অভিশাপ, অতএব বিজ্ঞান থেকে দূরে থাকা উচিত। এটা আসলে মানে ইনফর্মাল ফ্যালাসি, যে একজন মূল কথাটার মধ্যেই ভুল আছে, যে বিজ্ঞান মানুষের জন্য অভিশাপ, সেটা একজন ক্রিকেটার বলেছেন, এই কথাটাই হয়তো ঠিক না। অতএব এখান থেকে যে পরে যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটাও ভুল। লজিকের ব্যাপারটা তো আসলে হচ্ছে যে দুটো প্রেমিস থাকে, এটার সাথে এটা যদি মিলে তাহলে থার্ডটা আমি বলতে পারি কিনা। যেমন সক্রেটিস ইজ এ ম্যান, ম্যান ইজ মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, অতএব সক্রেটিস ইজ মর্টাল, এটা হয়তো বলা যায়। কিন্তু যদি আমার প্রেমিসটাই ভুল হয়, সে ম্যান ইজ ইমমর্টাল বললাম, তখন প্রেমিসটাই এখানে কথাটার মধ্যে ভুল। তো প্রেমিস যদি ভুল হয় তখন লজিকে ভুল হতে পারে। আর আরেকটা হচ্ছে যে সক্রেটিস, ম্যান ইজ মর্টাল, সক্রেটিস ইজ ব্যাচেলার, অতএব ব্যাচেলার্স আর মর্টাল, এটা আবার ঠিক বলা যায় না, কারণ এখানে হচ্ছে দুইটা প্রেমিসের মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর কেউ কিছু বলবে?
হ্যাঁ, আরেকটা যেমন হচ্ছে ভালো একটা কথা বলা হয় প্রথমে যুক্তিবিদ্যায় যে মানুষ গরু খায়, গরু ঘাস খায়। সুতরাং মানুষ ঘাস খায়। কিন্তু ব্যাপার হচ্ছে মানুষের যে হজম প্রক্রিয়া আছে ওটা তো ঘাস হজমের উপযোগী না। ওরকম তো একটা ফ্যালাসির সৃষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এখানে তোমার প্রেমিসটার মধ্যেই ভুল। হুম। এখানে তোমার তারপরে প্রেমিসটার হচ্ছে মধ্যেই যে ভুল। কিছুদিন আগে যেমন একটা ছবি আমরা প্রায় দেখি যে ভুট্টোর সাথে শুয়োরের হচ্ছে একটা ছবি দেখানো হয়। সেই সময় 70 র দিকে। আচ্ছা। কামরুল আমাদের যে পটুয়া হচ্ছে কামরুলের একটা ছবিতে ওরকম দেখানো হ্যাঁ, হয় না? কামরুল হাসান। তো একটা মানুষকে এটা হ্যাঁ। শুয়োরীকরণ করা হচ্ছে। ঠিক আছে? তো হুম, ওইখানেও হুম। হয়তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল। এই কিছুদিন আগে যেমন মামুনুলের ক্ষেত্রেও ইয়া হইলো। তখন আমার কাছে মনে হইলো যে একটা মানুষের সাথে শুয়োরীকরণ করলো। তারপর এইটা দিয়ে আসলে এটার কনসিকুয়েন্স গুলি কি? যুক্তিগুলি কি আসলে? না, বা আচ্ছা, ওই যে আপনি যেমন কুমিরের আর্ট কথা বললেন। মোটামুটি হ্যাঁ, হ্যাঁ, মানে টাকার কুমির আছে। হ্যাঁ, একটা তো হচ্ছে এইগুলি কিন্তু আর্ট এটা কিন্তু শিল্পী একদম সাহিত্যিকরা বা ডিফারেন্টিয়েটেড। আর্টিস্টরা প্রায়ই করে ফেলায়। আসলে এটা যুক্তি কি আমার মাথায় ঢুকে না। না, না, আর্ট তো তোমার একদম ডিফারেন্ট বিষয়। আর্ট হচ্ছে তোমার একদম ভিন্ন একটা বিষয়। আর্টটা হচ্ছে তোমার অনেকটা আবেগ থেকে। আর যুক্তিটা হচ্ছে বরং কম্পারেটিভলি একটু কাঠখোট্টা বিষয়। দুইটাতে একদমই ডিফারেন্ট এ বিষয়। আর্টের মধ্যে যুক্তি একটু কম খোঁজাই ভালো, কারণ ওইটার অ্যাপিলটা তো তোমার এক ধরনের মানসিক একটা অ্যাপিল, একটা হৃদয়ের একটা অ্যাপিল। হুম। না, ওই যে ওই খেলাগুলি হচ্ছে অনেক সময় করে আরকি। কিন্তু দেখা যায় যে ভিতরে তো কিছু হুম। থাকতে হবে। যে একটা উপমা, প্রতীক অনেক সময় দেখি যে প্রতীকের এরকম ভুল ব্যবহার অনেকেই হ্যাঁ, করে আরকি। এই যে না, টাকার আবার কুমির একটা বললেন, হচ্ছে ওই কুমির। হ্যাঁ, টাকার তো কুমির অনেক অতএব দেখা সেই গেছে যে কার্টুন যখন করে বা অন্যান্য কিছু করে না, এই কাজগুলি কিন্তু তারাই করে আসলে বেশি মাত্রায়। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো একটা হয়তো সেটার একটা করার যুক্তিও হয়, মানে যুক্তি ঠিক না, সেটা করার অন্য একটা হয়তো ভ্যালুজ আছে, যে সেটা করলে মানে ওটা মানুষ, অনেক বেশি মানুষ পছন্দ করে। আবার এখানে হয়তো যুক্তি আবার একভাবে করে তার বিবেচনায় আছে যে শুয়োর আমাদের এলাকায় অপছন্দের প্রাণী, অতএব শুয়োরের সাথে যদি কম্পেয়ার করে তাহলে মানুষ মানে তাকে হেয় করা হচ্ছে। যেমন একটাই এ বিষয়, আমরা কাউকে যদি কুকুরের সাথে তুলনা করি আমরা সেটাকে খুব গালি হিসেবে ধরি, কিন্তু কুকুর কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি উপকারী। কিন্তু বাঘের সাথে তুলনা করে, এই যে আমরা ক্রিকেটের এত আমাদের সব স্টার প্লেয়ারদেরকে আমরা টাইগার বলি, বরং বাঘ তো অনেক ভয়ঙ্কর। কিন্তু আমাদের জি। সব প্লেয়ারদেরকে যদি আমি বলতাম যে তোমরা কুকুরের মতো হও, যে কুকুর একটা বিশ্বস্ত প্রভুভক্ত, সেরকম তোমরা হচ্ছে দেশের প্রতি ভক্ত, তাহলে তো কুকুর, আমি যদি বলতাম যে আমাদের দেশের কুকুরেরা ভালো খেলেছে, সাথে সাথে তো আমাদের মানে মানহানি মামলা টামলা করে দিত। কিন্তু কুকুরের থেকে বাঘ বেশি ভয়ঙ্কর না? হ্যাঁ, হ্যাঁ। যে 11 জন টাইগার খেলেছে, তার মানে 11টা বাঘ নাম্বার ওয়ান হচ্ছে, মানে এক বনেই নাকি 2 বাঘ থাকতে পারে না, আর এক মাঠে 11টা বাঘ কেমনে থাকবে? আর তারপর যদি এক্সট্রা 4জন প্লেয়ারদের ধরি, তাহলে তো 15টা বাঘ ওইটুকু মাঠে। কিন্তু একটা মাঠে হয়তো 15টা কুকুর হয়তো থাকতে পারে, কিন্তু আমরা প্লেয়ার দেখে যদি কুকুরের সাথে তুলনা করি, মানে এখনই তো পাপনেশ আমাদের ধরে সাম্যতা। নিয়ে যাবে, সাকিব এর টাকিব। লজিকটা হ্যাঁ, তো ভিন্ন ভাবে হতে তো পারে। আমার তার মধ্যে একটা যেমন আপনি হ্যাঁ, বাঘ দিয়ে জি, জি, বলেন। লজিক দিলেন, আমি যদি বলি যে শেরে বাংলা বা শের দিয়ে অনেক জায়গায় শেরে মহীশূর হুম, টিপু সুলতান। তো এই যে হুম, শের আপনি বললেন যে এক হ্যাঁ, এক জঙ্গলে বাঘ একটার বেশি থাকতে পারে না, মানে একটাই বাঘ থাকবে। মানে বাঘ হুম, হচ্ছে দা বেস্ট ওয়ান। ওই 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 হ্যাঁ, ওই রিজিয়নে বা ওই ইয়ের মধ্যে টাইগার হচ্ছে হুম, দা বেস্ট ওয়ান, সবচেয়ে শক্তিশালী বা হুম, সুপ্রিমেসির একটা একটা সিম্বল হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। হুম। এটা তো ওই তো একটা মানে ওই সিম্বলিক হিসেবে হতে পারে। ওই ভয়ঙ্কর বাঘকে সিম্বলিক। আমি শুধু ভয়ঙ্কর হ্যাঁ, হিসেবে না ধরে তাকে বেস্ট সুপ্রিমেসির একটা সিম্বল হিসেবে তো নিতে পারি। হ্যাঁ, ওই তো সেটার ক্ষেত্রে তার মানে এখানে সুপ্রিমেসিটা আমরা ধরে নিচ্ছি বাক্যে তার একটা ইয়েতে, কিন্তু যদি আমি মানে মনে করি যে বাঘ কে যদি আমরা ভয়ঙ্কর হিসেবে ধরি, বাঘের মানে সরাসরি আমাদের উপকার বাঘের চেয়ে তো কুকুর বেশি করে, তাই না? সরাসরি হ্যাঁ, উপকার। সেটা করছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার হচ্ছে, কিন্তু আমরা ওই মানে শক্তিমানের সাথে তুলনা করছি,
সেখানে কিন্তু আসলে আমাদের কোনো যুক্তি খাটছে না, তাই না? শেরে বাংলা কিন্তু, বা আরো একটা ভাবে করে যদি বলি যে যদি ধর্মীয় যুক্তিতে দেয় যে মানুষ সৃষ্টির সেরা জীব, তাহলে মানুষকে কেন অন্য জীবের সাথে তুলনা করা হবে? কিন্তু এগুলো ক্ষেত্রে তো এই সমস্ত যুক্তিও খাটছে না। এই সমস্ত ক্ষেত্রে তো আসলে যুক্তির চেয়ে একটা হয়তো অন্য একটা আবেগ, অন্য একটা সিম্বল, বা যুগে যুগে বাঘ বললে একটা শক্তির প্রতীক হিসেবে এসছে। কিন্তু আমরা যদি মনে করি যে মানে জিনিসটাকে যদি আরেকটু কাঠখোট্টা ভাবে করে দেখি যে না, যে আমি ধর্ম বইয়ে পড়েছি মানুষ আশরাফুল মাখলুকাত, তাহলে মানুষকে কেন তার চেয়ে মানে তাহলে সেই অর্থে তো যে বাঘও মানুষের চেয়ে নিকৃষ্ট, তাহলে একজন নিকৃষ্ট কারোর সাথে তুলনা কেন করা হচ্ছে? কিন্তু সেই তুলনাগুলোতে আমরা, প্রেইজ গুলোতে আমরা বেশি খুশি হই, তাই না? কিন্তু মানে যদি বলি যে সেটা ভাই বলছিলাম যে আর্ট কালচারে আসলে শব্দগুলি একদমই অনেক different। রকম আসলে রঙে রঙিন করি আমরা আসলে। তো এত এবং যেমন ওই অনেক সময় বলে যে যেমন খুব যুক্তি যে খাটে তা না। হুম হুম, হুম, সেটাই। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু না বললে মনে হয় এই বইটার আলোচনা কি এখানে শেষ? আগে বলেছি যে বইটা খুব সিম্পল, এবার খুব বেশি সময় লাগবে না। আর কেউ কিছু বলবা? ভাই এই বইটা কত পেজের বেসিক্যালি? বইটা একদম চিকনিয়ে, কত পেজ? বইটা সব মিলায় 100। মানে আর আমিও তো আমাদের টু বি প্রেসিস 102। দৈনন্দিন জীবনে ফ্যালাসি এত বেশি থাকে, আর আপনি ফ্যালাসির এগেনস্টে এতগুলা যুক্তি দিচ্ছেন, এগুলো আমাদের টেক ইন করতে একটু সময় লাগতেছে আর কি। না না, তা বটেই। আর হচ্ছে ঠিক আমি দেই নাই, চমক হাসান দিয়েছে, এবং সবগুলাও যে উনি যেটা লিখেছেন সবগুলাই যে আবার সমান রকম আকর্ষণীয় বা সমান রকম কনভিনসিং তাও হয়তো না। কিছু কিছু জিনিস পরিচিত, যেমন ওই যে রিগ্রেশন নিয়ে যেটা বললেন, কোরিলেশন থাকলেই রিগ্রেশন বেশি হবে, নট হ্যাঁ, নেসেসারি। কথা ওই যেটা টেকনিক্যালি বলে স্পিরিয়াস রিগ্রেশন বলে, আপনি তো রিসার্চ লাইনে আছেন, আমার থেকে ভালো জানবেন হয়তো বা। তারপরে যে সান কস্টের বিষয়টা, ওই যে উনি তো চমক হাসান তো বেসিক্যালি ম্যাথমেটিক্স এর হ্যাঁ, কি মানে মূলত এক্সপার্ট। ইঞ্জিনিয়ার। তো হ্যাঁ হ্যাঁ, তো আমাদেরও হচ্ছে যে ডিসক্রিট ম্যাথমেটিক্স নামে একটা বিষয় আছে, তো ওইখানেই লজিক গুলি আসে। তো দেখা গেছে যে আমি সেটাই বলছিলাম যে এই ম্যাথমেটিক্স এর লজিক দিয়ে কিন্তু আসলে লিটারেচার লজিক বা লিঙ্গুইস্টিক লজিক সবকিছু কিন্তু একভাবে কাজ করে না। তো এই যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওরকম ইয়ে করে ওটা ওই কাঠামোতে আসলে ফেলার চেষ্টা করে। সেলিম বা আলী, তোমরা কেউ কিছু বলবা? না ঠিক আছে, আমি শুনলাম। মানে আমার দিক থেকে মনে হয় প্রায় শেষ, আর তো নতুন কিছু বোধহয় যোগ করার নাই। না বইটা ওইভাবে পড়িনি তো, আলোচনার থেকে মোটামুটি শুনে এমন তেমন তো আর বলার নাই, বলা তো ভালো হইলো। কখনো বইটা পড়লে আসলে আলোচনা করতে সুবিধা হয়। আমি অবশ্য আদান ভাই, আলী আছে, অনেকে আছে। আমি আসলে ছিলাম না, তো আমি শেষ মুহূর্তে লেজে পাড়া দিলাম সাংসারিক যে প্রাত্যহিক ব্যস্ততা, তো তবে আজকে পড়েছিলাম। তো হ্যাঁ, ওইটা অবশ্যই আমাদের করা উচিত। দেখি আমি কোনোভাবে আমার আর কিছু আসলে বলার নেই। নার্গিস কিছু বলেছিল কি? नागिस भाई के बाद में भाई अन्वेषण। আমার আসলে সামিও ভাইয়ের আলোচনা শুনে আমার বইটা পড়ার অনেক আগ্রহ তৈরি হলো, কারণ আমি আসলে এই লজিক সংক্রান্ত বিষয় নিয়ে খুবই কম জানি, সবকিছু নিয়ে কম জানি, এগুলো নিয়ে স্পেসিফিক ভাবে আরো কম জানি। তো এ কারণে হচ্ছে মানে বইটা পড়ার খুবই আগ্রহ তৈরি হলো, ইচ্ছা আছে বইটা। আর মানে আগে ইচ্ছে ছিল, এই আলোচনা হয়ে গেল আগে আগে, তো এখন আরো পারলাম পড়ে আমি হয়তো আরো কিছু যোগ করতে পারবো বা জানতে পারবো।
তবে সামিউ ভাই বেশ ডিটেল ভাবেই বললেন। আহ, মোটামুটি সবগুলো নিয়ে তিনি আলোচনা করে নিচ্ছেন। তো সামিউ মানে ভাইকে বইয়ে ধন্যবাদ। কয়েকটা যুক্তি দেওয়া আছে, ধন্যবাদ। হুম, ঠিক। আমরা তো আসলে যুক্তির বাইরে কিছুই করি না, সবকিছু আমরা যুক্তি দিয়েই করি, কিন্তু এমন সব বিষয় না আছে যেগুলো কিন্তু একটু আচ্ছা, আমরা শুনো, এটাও কিন্তু একটা ফ্যালাসি। আমরা সবকিছু, তোমার কিন্তু এখানে প্রেমিসে ভুল আছে, হ্যাঁ, তোমার কিন্তু এটা প্রেমিসে ভুল আছে। না, যেমন আমি আজকে বাজার করলাম, বাজার করতে গিয়ে আমি 3টা দোকান দেখলাম যে টমেটোর হ্যাঁ। দাম আজকে কত। হ্যাঁ। তো একটা দোকান হয়তো বললো 55 টাকা, একটা দোকানে বললো যে না আমার দোকানে কম 50 টাকা, আর একটা দোকানে বললো 60 টাকা। তো এখন কি, এখন আমি ধরতে পারি যে গত আচ্ছা। সপ্তাহে চাইতে সেটা 5 টাকা কিংবা 10 টাকা বেড়ে। আমি দুইটা মানে যুক্তি খুঁজে পেলাম, মানে এই জিনিসের কি না, 3টা দোকানে মোটামুটি একই সময় হয়তো কেনা, একই জায়গা থেকে কেনা, কেউ হয়তো 5 টাকা কিংবা 10 টাকা লাভ করে, কিংবা হয়তো গত সপ্তাহ থেকে এটা গড়ে 5 টাকা করে প্রতি সপ্তাহে সপ্তাহে এটা বাড়ছে। তো আমরা যারা বাজার করি অ্যাটলিস্ট তারা কিন্তু একটু জানি যে মানে এক দোকানে আচ্ছা। যদি একটু বেশি 15 টাকা বেশি চায়, 20 টাকা বেশি চায়, ওই দোকান থেকে কিন্তু কিনবো না। হ্যাঁ, আচ্ছা। কারণ আমার মন বলে যে না, এটা তো এরকম হওয়ার কথা নয়, সপ্তাহে সপ্তাহে এরকম বেরোতে, সুতরাং এটাই এরকমই হওয়া উচিত। সবকিছু কিন্তু আমরা আসলে যুক্তি দিয়েই না, আচ্ছা, এই যে খালি এই সাহিত্যটা, জায়গাতে, শিল্পকর্মটা আমরা হ্যাঁ, করি। না না, এই জায়গাতে আমরা তোমার করি না। যেটা হচ্ছে জেনারেলাইজ সেটা করা যাবে না। তোমারটা হচ্ছে হ্যাস্টি জেনারেলাইজেশন, যে তুমি যদি বলতে যে আমি করি তাহলে একটা কথা ছিল, তুমি বলছো আমরা করি, তোমার এটা হচ্ছে হ্যাস্টি জেনারেলাইজেশন হলো, যে তুমি করছো কিন্তু বাকিরা যে সেটা করছে এটা বলতে পারো না। তোমার কথাটা হয়তো ঠিক, তোমার কথাটা ভুল না, মানে এই বইয়ের হিসাবে সেটা হচ্ছে একটা হ্যাস্টি জেনারেলাইজেশন, এই ফ্যালাসি, যে অতি তড়িঘড়ি করে তুমি মানে আমি করি দেখে বাকি সবাই করছে, এটা আসলে এক ধরনের হ্যাস্টি জেনারেলাইজেশন। আচ্ছা, বাংলা করলে কি দাঁড়ায় এটা? এটা হচ্ছে যে তড়িঘড়ি করে একটা একটা সাধারণীকরণ করা। সার্বজনীন হ্যাঁ, যুক্তি দোষ, মানে এটা হয় না? এখানে আমরা এরকম একটা ব্যবহার করি সব জায়গায়, যেমন ধরেন ওই নোয়াখালীর কিছু 4 জন নোয়াখালী মানুষের সাথে আমার পরিচিত হইলো, সুতরাং আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ হইলো নোয়াখালী। তাই আমি বললাম সব নোয়াখালীরা হচ্ছে, মানে নোয়াখালী না বলে তখন নোয়াখালী বানাই দিলাম। তো বললাম যে নোয়াখালীরা খুবই খারাপ, এবং আমি তর্ক করা শুরু করলাম যে একজন বুঝাতে শুরু করলো যে না, নোয়াখালী অনেক মেধাবী লোক আছে, আমি কিছুতেই মানবো না। তো এই ঘটনাগুলি আমরা ঘটাই, অনেক সময় নোয়াখালী বলি, তারপর অনেকে বরিশালের লোকদেরকে বরিশালে বানায় দেয়, আবার এরকম খেপে যায়। তো আমাদের এরকম অতি সরলীকরণ আমরা প্রায় করি আর কি। হ্যাঁ, বাঙালি মুসলিমের ভিতরে পরে এটা বেশি অতি সরলীকরণ করা, যেমন এই আমি যে বললাম আমার কথা তো এটাও আবার তোমার হ্যাস্টি সার্বজনীন জেনারেলাইজেশন হলো, এটাও সার্বজনীন হ্যাস্টি যুক্তি দোষ। জেনারেলাইজেশন। এটা ভালো হয়েছে, গুড, ভেরি গুড। মানে কিন্তু আসল মানে ব্যাপারে তো আমরা একটা বিষয় কি, আমরা যাদের নিজেদেরকে যুক্তিবাদী মনে করি, আমাদের মাঝখানেও হয়তো অনেক জায়গায় মানে যুক্তির ফ্যালাসি আছে, কিন্তু সেটা হয়তো আমাদেরও চোখে পড়ে না। হয়তো এই বইটা পড়ার পরে, কতগুলো টার্ম একটু জানবার পরে হয়তো এই জিনিসটা নিজের মাঝখানেও অনেক বেশি আছে। আগে হয়তো এই টার্ম গুলো জানতাম না, এখন জানবার পরে হয়তো আরেকটু অন্যভাবে ইন্টারপ্রিট করতে পারছি। হ্যাঁ, এই বইটা আপনার কাছে কিভাবে আসলো, যদিও এটা ব্যক্তিগত প্রশ্ন? হ্যাঁ, এইটা আসলে হয়েছে কি, ওই দিন বাতি ঘরে গেছি, হঠাৎ করে চোখের সামনে পড়লো, তার আগে বই মেলার সময় ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে, তার আগে আমার উনাকে কখনো আমি দেখিও নাই, যে চমক হাসান একজন উনার একটা বইটা নিয়ে বলছে, মনে করে যেন একটা ক্লিক করে এই বইটা নিয়ে উনি একটা আলোচনা করেছিলেন ছোট্ট একটু ভিডিও ক্লিপে, সেটা লিঙ্কটা অবশ্য তোমাদের বোধিদ্রমে হ্যাঁ, আমরা দেখেছি আর কি, হ্যাঁ লিংকটা। ওখানে দেখবার পরে এমনি ওর পরে আর কোনো প্ল্যানও ছিল না, সেই দিন একটু বাতি ঘরে গেছিলাম, হঠাৎ করে হাতের সামনে পড়লো, যখন মানে একটা বই কিনছি সেটা এটা ইয়ের সময় যখন হাতের সামনে পড়লো, তখন এমনি নিয়েছি। সামিউ ভাই যখন বলছিলেন, আমার মনে হচ্ছিল যে আসলে অনেক ভ্রান্তি নিয়ে কথা বলি। প্রত্যেকটা মানে হয় না, এক একটা রোগ শুনলে মনে হয় এটাও আমার, মানে সিমটম শুনলে মনে হয় এটাও আমার আছে, ওটাও আমার আছে, হ্যাঁ সবগুলো রোগই আমার থাকে। তো সেরকম এক একটা ফ্যালাসি বলছেন আপনি, আর মনে হচ্ছে না আমি তো এভাবেই কথা বলি, এই ভ্রান্তি গুলো তো আমার মাথায় আছে, তো ওই রিয়ালাইজেশনটা কাজ করছে আর কি।
আমিও তাহলে না। এরকম একটা গল্প আছে সরি একটু অন্যদিকে হ্যাঁ, চলে গেলাম। শিবরামের এরকম একটা গল্প যে আছে, হ্যাঁ। ক্লাসের একজন খুব ভালো ছাত্র হঠাৎ করে দিনের পর দিন অনুপস্থিত। তারপরে গিয়ে কি সে খালি বারবার বলছে আমার এই অসুখ বিশ্বে, মানে অসুখের ভান্ডার। বললো যে কেন এগুলা? তখন সে একটা, ওর টিচারও আসছে, কি ব্যাপার স্যার? স্যারকে বলে, স্যার এই যে এই বইটা পড়ে দেখলাম এইখানে এই লক্ষণ সবগুলো লক্ষণ আমার আছে বিশ্বের সুখ। স্যার একটু রেগে গিয়ে বইটা নিয়ে গেলেন। তারপরে দেখা গেল ওই ছেলে স্কুলে আসছে, কিন্তু শিক্ষক স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। শিক্ষকের ওখানে গিয়েও দেখলো যে শিক্ষকের মনে হচ্ছে আমার এই অসুখ ওই অসুখ। আমিও তাই। হ্যাঁ, আমি একটু বুঝলাম যে ফ্যালাসি থেকে মানে এই এতগুলো আপনি অনেকগুলা 10-15-20টা হবে ফ্যালাসির নাম বলেছেন, 27টা বোধহয়। 27টা। এগুলা থেকে মানে মাথায় রাখা তো একটু মুশকিল, বলো কিন্তু কি এত ফেলাসি দিচ্ছে? এগুলা 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ একটু হয়তো দিয়ে বললে তাহলে জিনিসটা সফট হয়ে যায়, কি আমি বুঝি না বুঝি। হয়তো আমরা সবাই এভাবেই ভাবি, হয়তো বাঘ একটা সিম্বল, হয়তো কুকুর, মানে এভাবে একটু হয়তো সফট করে বললে একটা সহজ 29টা, অপশন পায়। 29টা। হ্যাঁ, আসলে মানে যদি এক হিসেবে আমরা বলি, মানুষ হিসেবে কি আসলে আমরা খুব যুক্তিবাদী মানুষ নিজেদেরকে মনে করি, কিন্তু আসলে আমাদের তো যুক্তি এবং অযুক্তি কি আসলে কোনো শব্দ নাই বোধহয়, মানে কুযুক্তি আছে ভাইয়া। রেশনাল ইরেশনাল শব্দটা কুযুক্তি। বোধহয় কুযুক্তিও না, কুযুক্তি ওইভাবে মানে তো ব্যবহার আসলে হয়। মানে মিথ্যা বা মানে পচা যুক্তি, মানে অযৌক্তিক, দুটোরই তো আসলে আমরা সমন্বয়। মানে ওই যে ইকোনমিক্স এর যত থিওরি আছে, হুম। ডিমান্ড সাপ্লাই বা এগুলার থিওরি গুলার একটা বেস থিওরি, মানে সেট্রিস প্যারিবাস কন্ডিশন হচ্ছে হুম হিউম্যান বিইংস আর রেশনাল বিইংস, হুম কিন্তু সেটাই তো। অ্যাকচুয়ালি এর কার্যকরণ হচ্ছে টোটালি ইরেশনাল হইলে কি কি এফেক্ট গুলা হচ্ছে টোটালি ওইটাই দেখানো হয়। মানে মূল ইরেশনাল এফেক্ট গুলাই বেশি থাকে আর কি, ঘুরে ঘুরে হ্যাঁ। ইরেশনালিটিটাই প্রকাশ পায় বেশি। যেমন আসলে আমার কোনটা রেশনাল আমার কোনটা এখানে ইরেশনাল, এই একটু অন্য দিকে চলে আসছে। তারপরে গ্রামে ব্যাংক হয়েছে, মানুষ টাকা পয়সা রাখে না, যে ব্যাংকে টাকা পয়সা রাখবে ওই কালচারই নেই। তারপরে হঠাৎ করে ওই একবার ব্যাংকে ডাকাতি হলো। ব্যাংকে ডাকাতি হওয়ার পরে মানুষ ব্যাংকে টাকা রাখা বাড়ালো। কারণটা কি? সেটা হচ্ছে যে তারা দেখলো যে যেই মানুষের ব্যাংকে টাকা রেখেছে, ব্যাংক ডাকাতি হয়েছে, কিন্তু যেই লোক টাকা রেখেছে তার টাকাটা মিস হয়নি, সে আবার ঠিকই ব্যাংকে যখন যাচ্ছে সে তখন টাকা পাচ্ছে। তখন মানুষের বিশ্বাসটা জাগলো। তো সেইটাও আসলে তার এক ধরনের যুক্তি। অনেক আগে আমার এক বন্ধু একটা যুক্তি দিয়েছিল যে আমরা তো বলি না যে গরিবরা কেন বেশি সন্তান নেয়, এই সেই, ওরা ইররেশনাল, এই সেই। ওর একটা ব্যাখ্যা দিল, মানে সবকিছুরই তো, মানে সবকিছু না, অনেক কিছু একটা কাউন্টার লজিক বলি যে না, রাদার সে অনেক যৌক্তিক। অবশ্য আমার ওই বন্ধুটা স্বভাবই হচ্ছে যে আমরা সবাই যদি বলি যে চা খাবো, তখন সে বলবে শরবত খাবো। ওর মানে সবকিছুতে একটু উল্টা দিকে বলবার সব। ও কিন্তু আমার কাছে যুক্তিটা ভালো মনে হলো, যে বলে যে না, তার পারসেপশন এরকম হয়তো যে আমার যদি 2জন সন্তান থাকে, আমার যখন বয়স হবে 2জন সন্তান কেউই যদি আমাকে না দেখে, আমি তো তাহলে একেবারে পানিতে পড়ব। আমার যদি 10 জন সন্তান দেখে, তাহলে কিন্তু আমার 10 জনের মধ্যে একজন না একজন আমাকে দেখবে, এইটার সম্ভাবনাটা বেশি। সেই জন্য সে বেশি সন্তান নেয়। অতএব মানে দুই রকমই, এটা একটা বলতে পারি যে হ্যাঁ, গরিব মানুষ খেতে পারো না, আবার ইচ্ছা মতো বছরে বছর প্রোডাকশন করছে। আমরা এরকম বলি না যে গরিবরা কেন এত সন্তান নেয়, যে ওরা আসলে ইররেশনাল। হয়তো তার জন্য ওইটা একটা রেশনাল, যে আমার তো 10টা সন্তান হলে কেউ না কেউ তো আমার দায়িত্ব নিবে, হয়তো আমার তো সম্ভাবনা বেশি। আর 2জনের মধ্যে কেউ যদি না দেয়, ওই 2জনের মধ্যে দায়িত্ব নিবে, সেটা সম্ভাবনা, যাতে এর চেয়ে বেশি সম্ভাবনা 10 জনের মধ্যে থেকে একজন নিবে। আমার কাছে যেটা শুনে মনে হলো তখন যে বইটা আর কি কিশোরদের জন্য একটা মজার বই আর কি, জাস্ট পড়ে মজা পাবে বা পাবে, আনন্দ পাবে। তো এখন অনেক 27টা উদাহরণ, 27টা বিষয়, এটা তো অনেক কষ্টই করছে সেই লোক, কষ্ট করে এগুলাই করছে। 27 না তা আমরা 29টা। আসলে
লিয়াকত ভাইয়ের কাছে যখন এই দর্শনের ইতিহাস পড়তাম, তো দর্শনের ইতিহাসে ওভারঅল মানে দুইটা পরিষ্কার ক্লাসই ছিল, এবং আসলে দুইটা টাইপটিকাই যুক্তির উদ্ভব হয়। এখন যেটা আমরা মানে পড়েও দেখছি, এবং এটা পরবর্তীতে আর কি আপনার সবাই যদি জিনিসগুলো একটু অ্যানালাইসিস করেন, এটা পরিষ্কার বোঝা যাবে। একটা হচ্ছে যে আমি একটা প্রেমিস ধরে নিতেছি, তারপরে সেটার এগেনস্টে যুক্তি দিচ্ছি, এবং ওই প্রেমিসটা ধরে নেওয়াটা ইমাজিনেশনের উপরে বা কল্পনা প্রসূত, সেটার কোনো বাস্তব ভিত্তিক বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তব কোনো ভিত্তি নাই। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল এভিডেন্স, যেটাকে আমরা বলি সায়েন্স। আচ্ছা সেই এক্সপেরিমেন্টাল এই জায়গা থেকে আমরা একটা তত্ত্ব উপস্থাপন করি, তারপরে সেখান থেকে আমরা মানে যুক্তির মাধ্যমে সেটা আগাই আর কি। আমিও বলতেছিলাম কি, হ্যাঁ, মানে এইটার জায়গাতে আবার যে লিয়াকত ভাই যেটা বলেছেন যে বাস্তব ভিত্তি নেই, আবার অনেকগুলো ক্ষেত্রে সে ম্যাথসের ক্ষেত্রে বাস্তব ভিত্তি নেই, কিন্তু ওটার উপরে বেস করে পুরোটা দাঁড় করাতে হবে। সে বিন্দু, আমরা তো সবাই বিন্দুর কি ডেফিনেশন দিতাম, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু শুধু অবস্থান আছে, যেটা কিন্তু বাস্তবে তোমার সম্ভব না, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই অন্তত কিন্তু অবস্থান। কিন্তু আমরা এই বিন্দুটাকে ধরে নিয়ে কিন্তু পুরো জিওমেট্রি বা পুরো ম্যাথসটা এটাই এটার তো উপর বলতেছি, বেস করে এটাই তৈরি। হচ্ছে সেই লোকের ইমাজিনেশনের উপর ভিত্তি করে সেই জিনিসটা কাজ করতো। হুম, পরবর্তীতে যদি সাইন্টিফিক্যালি যাওয়া যায়, তখন তো দেখা যায় যে বিন্দুর হুম, আসলে অস্তিত্ব আছে, মানে যেটা হুম, ওই 100 বছর আগে হয়তো মাপা সম্ভব ছিল না, এখন সেটা সম্ভব। এবং ওই বিন্দুর বেজের উপরে বেস করে যে ম্যাথমেটিক্স, সেগুলা অনেক ক্ষেত্রে কাজ করে না, অনেক ক্ষেত্রে করে। হ্যাঁ করে, হ্যাঁ। সে হ্যাঁ, আমরা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি 180 ডিগ্রি, এগুলোকে তো আমরা প্রুফ হিসেবে ধরছি, কিন্তু সেগুলো ধরবার জন্য তো আমাকে ইউক্লিডের কতগুলো প্রেমিসকে মেনে নিতে হয়েছিল, তাই না? যে অংশ হ্যাঁ, কখনো সমগ্রের চেয়ে বড় হতে পারে না, তারপরে এই মানে জিওমেট্রির বেসিক অনেক কিছুই তো আমাদেরকে ওইভাবে করে মেনে নিতে হয়েছিল। এটাকে সেটাই অনুস্বীকার্য বলি আর কি বাংলায় আমরা আর কি। হ্যাঁ, না, সেগুলো তো আমাদেরকে মেনে অনুসিদ্ধান্তটা নিতে হয়েছে। আচ্ছা, না না, ওইটা অনুসিদ্ধান্ত নয়, ওইটা হচ্ছে স্বতঃসিদ্ধ। আমি যেটা বললাম অনুসিদ্ধান্ত হচ্ছে যে সেখান থেকে আমরা এই ডিসিশন গুলাতে, এই হাইপোথিসিস না, গুলাতে আসতে অনুসিদ্ধান্ত পারি। না, অনুস্বীকার্য আর কি বোধহয় বাংলাটা। হ্যাঁ 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 হ্যাঁ, অনস্বীকার্য বা স্বতঃসিদ্ধ। হ্যাঁ, আগে মানে ওইটাকে আমাদেরকে মেনে নিতে হবে, ওইটা মেনে নিয়ে তারপরে বাকিগুলো। সামিয়াদা, জি হ্যালো জি সামিয়াদা, জি, ওই এইখানে যে কথাগুলো বললেন, এই যে আমার কাছে জায়গাগুলো খুব ক্লিয়ার না, তাই একটু জাস্ট জি 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 জানতে বলেন। চাচ্ছিলাম আর কি। ওই যে অ্যাবসলিউট ট্রুথ, সিনথেটিক ট্রুথ, এই জিনিসগুলাই তো ব্যাখ্যা করলেন বোধহয় এতক্ষণ কম বেশি। আচ্ছা, মানে কি অ্যাবসলিউট কোনটা? ট্রুথ হচ্ছে প্রায়োরি রিজন, সেটার উপর ভিত্তি করে আপনি সিনথেটিক করবেন, এটাকে লজিকের আচ্ছা, উপর লজিক তৈরি করবেন। আমরা আসলে ঠিক অ্যাবসলিউট ট্রুথটা আবার বলি না। অ্যাবসলিউট ট্রুথ বললে তো আসলে বিষয়টাকে আসলে অন্য একটা জায়গায় চলে যায়। অ্যাবসলিউট ট্রুথ না, মানে এইগুলোকে আমরা ধরে নেই যে মানে কতগুলো বিষয়ে কতগুলো প্রেমিসকে আমরা মানে মেনে নিয়েছি, যে স্বতঃসিদ্ধ বাংলায় যেটা, ইংরেজিতে এইটার টার্মটা কি আদনান ভাই? স্বতঃসিদ্ধের মানে ইউক্লিডের যে প্রেমিস, প্রেমিস যেগুলোকে আমার অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট। না 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 না, আসলে মানে অ্যাবসলিউট ট্রুথ যখন বলি তখন না আসলে একটু শব্দটা অন্য একটা দিকে কনোটেশনে চলে যায়। জিওমেট্রি অন্য এগুলোর একটা ক্ষেত্রে দিক যেখানে বলতে কোন দিকে যায়? হ্যাঁ, হ্যাঁ মানে অ্যাবসলিউট ট্রুথ তো বেসিক্যালি অ্যাবসলিউট আই মিন রেশনালিস্ট মানে ভাবে absolute- ওই যে আমরা ধরে নিলাম হ্যাঁ, বিন্দু আছে, তো একটা হুম, পর্যায়ে যে বিন্দু আচ্ছা, আছে মানুষ ধরে নিচ্ছে, তো হ্যাঁ, এখন না, মানে ওইটাই অ্যাবসলিউট তার কাছে। হ্যাঁ, না না, কিন্তু অ্যাবসলিউট ট্রুথ কিন্তু আমরা যুক্তির ক্ষেত্রে এটা ব্যাপার না, অনেকে অ্যাবসলিউট ট্রুথ হচ্ছে সে যিনি বিশ্বাসী তার কাছে হচ্ছে আল্লাহ অ্যাবসলিউট ট্রুথ, মানে পরম। হ্যাঁ, কিন্তু মানে অ্যাবসলিউটে বাংলাটা তো হচ্ছে পরম সত্যর মতো অ্যাবসলিউট ট্রুথ। এখানে ঠিক পরম সত্য না, এটা হচ্ছে প্রেমিস, এটাকে আমি মেনে নিয়েছি, এটাকে মেনে নিয়ে আমার বাকিগুলো, যে বিন্দুটাকে মেনে নিয়েছি, তারপরে অংশ সমগ্রের চেয়ে সমান হতে পারে না, বা
ট্রায়াঙ্গেলে ওটা প্রুফ করা যায়, ওটা আমরা প্রুফ করি পরে। হ্যাঁ, যে কারণ তিনটা আমরা ওইটার পিছনে আর যাইতে পারি না, বিন্দুর পরে কল্পনা হ্যাঁ। করার ক্ষমতা তখন ছিলই না ইউক্লিডের সময়। হ্যাঁ, কিন্তু কতগুলো বিষয়কে আমরা মেনে নিয়েছি, ওটার উপর বেস করে আমাদের বাকি টোটাল জিওমেট্রিটা তৈরি হয়েছে। আবার আদনান ভাই, যেমন এই যে সরল দোলকের একটা সংজ্ঞা আছে, ঠিক আছে? আদর্শ সরল দোলক বলতে কি বুঝো আমরা মুখস্থ করতাম, তো এটা তো আমরা মেনে নিচ্ছি, ওটা তো আসলে আপনি মহাকাশের কোথাও পাবেন না ওরকম সরল দোলক, পেন্ডুলাম। হ্যাঁ, মানে এটা অনেকটা প্লেটোরিয়ার মতো, যে কোন একটা জায়গায় এরকম একটা পেন্ডুলাম। আদর্শ আছে। না, সরল দোলকের কি সাইন্টিফিক ব্যাখ্যা নাই? মানে আমাদের একটা আদর্শ সরল দোলকের একটা সংজ্ঞা বলা হইতো, ঠিক আছে? না না, আদর্শ তো আমরা ধরে নেই, আদর্শ তো বলতে আসলে কিছু নাই, ঠিক না? অ্যাবসলিউট তো ইম্পসিবল একটা জিনিস, অ্যাবসলিউট বলতে তো কিছু নাই। এখন আমার ওই মূল ইটা হইতেছে যেটা, সেটা হচ্ছে যে মানে ওভারঅল আমরা মানে চিন্তা করি যখন বা কাজ করি, তখন মানে আমরা জাতিগতভাবে অনেক বেশি এই মানে ধরে নেওয়া এভিডেন্স বেস মানে সায়েন্টিফিক ব্যাপারটা আমাদের মধ্যে নাই। আমরা অনেক বেশি কল্পনা প্রসূত প্রেমিস গুলা ধরে নিয়ে তারপরে আমরা মানে প্রসিড হই আর কি। এবং এটার একটা খুব ভালো আমি উদাহরণ দিই, যেটা ওই সেলিম আসার সময় আমার সাইদ স্যারের 2-3টা বই দিছিল। তা আমি ওই বইগুলা পড়লাম, তো একটা বই মনে হয় বাঙালি কেন সংগঠন করতে পারেন, এরকম একটা বই আছে না? সংগঠন ও বাঙালি। সংগঠন ও বাঙালি। হ্যাঁ, মানে সংগঠন করতে পারে না আর কি, সাইদ স্যারের বই। এখন এই মানে পুরো বইটাতে সেই যে এক্সপ্লানেশন বা লজিক গুলা দিছে, এগুলা কিন্তু কমপ্লিটলি তার ইমাজিন প্রসূত, কমপ্লিটলি ইমাজিনেটিভ। হ্যাঁ, এইগুলাতে কোন রকম মানে তার কিছু অবজারভেশন আছে, কিন্তু যদি আমি সাইন্টিফিক্যালি চিন্তা করি এগুলার কোনো সাইন্টিফিক বেসিস নাই। এখন এই সংগঠন করতে পারে কি পারে না সেটা এখন সাইন্টিফিক্যালি এক্সপেরিমেন্ট করা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব, কারণ এইটা সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করার কাজ আরেকজনের, সে লেখছে এটা লিটারেচার। এখন এইটা যদি আমরা লিটারেচার হিসাবে না পড়া, এটা যদি আমরা সিরিয়াসলি সংগঠন করতে পারে কি পারে না ওই বইয়ের ভিত্তিতে যুদ্ধ করা শুরু করি, তাহলে একরকম ফলাফল হবে। আর আমরা যদি খুঁজি যে না, এটা তো একটা সাইন্টিফিক বেসিস থাকা দরকার, মানে মানে যদি আমি এটা নিয়ে আলোচনা করতে চাই, এটা আদৌ আমার কাছে ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমার কাছে এই বইটা ইম্পর্টেন্ট। এখন এই লিয়াকত ভাইয়ের ওভারঅল এই দর্শনের ক্লাসের মূল বিষয়টাই ছিল এইটা, যে মানুষ আসলে সাইন্টিফিক ওয়েতে যাতে চিন্তা করে, কারণ সে সায়েন্টিস্ট ছিল এবং পৃথিবীটা এখন আসলে এভিডেন্স বেসড ডিসিশন মেকিং এর উপরে চলতেছে এন্টায়ার ওয়ার্ল্ড। এই জিনিসটা উন্নয়নশীল বিশ্বের মধ্যে সব জায়গায় আছে কিনা আমার জানা নাই, কিন্তু বাংলাদেশে নাই এটা মোটামুটি আমি মানে কনফার্ম, এটা অসংখ্য এভিডেন্স আমি দিতে পারবো, আমি নিজেও এটার ভুক্তভোগী, আমি নিজে ওর মধ্যে দিয়ে আসছি। সো সেটাই আর কি মূল কথা, সেটাই যে এই জিনিসটা ক্লিয়ার হওয়া খুব দরকার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ক্লিয়ার হওয়া, যে আমি যখন একটা জিনিস নিয়ে আলোচনা করব সেখানে কোনটা ইম্পর্টেন্ট এবং কোন জায়গা থেকে জিনিসটা শুরু হয়েছে, এই আর কি। মানে একটু কথা প্রসঙ্গে বলি, জানি না সবার ভালো লাগবে কিনা বা আমাদের এই আলোচনার সাথে প্রাসঙ্গিক কিনা সেটা আমি খুব নিশ্চিত না। আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে ডায়লগটা যেটা ব্যবহার করা হয়, আলোকিত মানুষ চাই, তো এটা প্রায় শোনা যায় যে বিবিসি থেকে স্যারের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, জিজ্ঞেস করেছিল যে আপনি তো এত বই পড়ালেন, আলোকিত মানুষ কারা কারা হয়েছে, কয়জন হয়েছে? তো স্যার কয়েকজনের নাম বললেন, লিয়াকত স্যারের নাম ছিল, এরকম আরো 5-7 জনের নাম হয়তো স্যার বলেছিলেন। তো মানে তাহলে ডেফিনেশন, আলোকিত মানুষের ডেফিনেশনটা কি, এটা কি বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের কাছে ক্লিয়ার করেছে? মানে যিনি, যাকে আমরা সবাই চিনি বা যিনি মিডিয়া পিপল, যে 5-7 জনের নাম বলা হচ্ছে প্রত্যেকেই মিডিয়া পিপল, মানে ওনাদের মিডিয়া এক্সপোজার আছে। তো আলোকিত মানুষ আর লিয়াকত ভাইয়ের তো মিডিয়া কোনো এক্সপোজার নাই, কম একদমই বেশি নাই। কিছু তো আছে। না, কেন সে থাকবে না? এখন রিটায়ার করার পরে
রিটায়ার হুম, করার এখন পরে কিছু কিছু চ্যানেল ডাকে আদনান ভাই হয়তো, এখন আর কি ভালো এক্সপোজার পাচ্ছে লিয়াকত ভাই। এখন হ্যাঁ এক্সপোজার পাইতেছে, সেটা সে মানে চাওয়ার কারণে না। বাংলাদেশে তো এক্সপোজার বলতে কি বোঝায়, মিডিয়া কাদের ডাকে, এটা তো আমরা কম বেশি বুঝি। আমরা তো আর মানে চোখ বন্ধ করে থাকি না। বাংলাদেশের মিডিয়া এক্সপোজার আমি যদি চাই আমি এখনো পাবো, আমার মানে কিছু লাইন গার্ড করতে হবে, এটা তো কোনো বিষয় না। এখন লিয়াকত ভাই ওই ধরনের লোকই না। মানে লিয়াকত ভাই মিডিয়া জি এক্সপোজারের বিষয় না। আর সাইদ স্যারের আলোকিত মানুষ চাই, যেটা আমার কাছে মনে হয়েছে, উনি তো বেসিক্যালি সাংগঠক, এবং উনি অত্যন্ত মানে স্বপ্নশীল একজন মানুষ, স্বপ্ন দেখছে। উনার কাছে আলোকিত মানুষ হইতেছে যে মানে যেই মানুষগুলা মানে তাদের কাজ দিয়া এনলাইটেড করবে একটা জায়গায়, এবং সেইটা সে কার কার এক্সাম্পল দিছে আমি জানি না, কিন্তু লিয়াকত ভাই তো তার মধ্যে একজন অবধারিত, এতে কোনো সন্দেহই নাই। মানে লিয়াকত ভাইয়ের ছাত্র যদি জিজ্ঞেস করা হয় এখন মানে কয়জন আছে, মানে মানে আমাদের সার্কেলের যারা ছিল আমরা সবাই বলবো সে আমার টিচার, তার কাছ থেকে আমি শিখছি। সামিও বলবে সে এসে তার কাছ থেকে শিখছে। এবং তার মানে একাডেমিক পার্সপেক্টিভ থেকে যদি ধরি, সে 70-80 জন অ্যাটলিস্ট রিসার্চ স্টুডেন্ট তৈরি করছে। তো অবশ্যই সে আলোকিত মানুষ। এখন কোন লেভেলের আলোকিত মানুষ চাই সেইটা এক কথা হইতে পারে, যে আমি চাইছি হয়তো একজন নোবেল প্রাইজ পাক, সেটা তো অন্য তর্কের বিষয়। কিন্তু সাইদ স্যারের স্বপ্ন যেটা, সেটা এইটা এরকমই। এবং তার যে সংগঠন এবং তার যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, সেইটার অনেক কন্ট্রিবিউশন আছে, ডেফিনেটলি অনেক কন্ট্রিবিউশন আছে। অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষ তো একটা জায়গায় যাইতে পারে বই পড়ার জন্য, একটা জায়গায় বইসে একটু নিরাপদ ফিল করতে পারে, যেটা তো আমাদের কোথাওই নাই। ঢাকা শহরে কয়টা জায়গায় আছে এটা? আদনান ভাই, এই কথাটা এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছিলাম যে এক হচ্ছে যে আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ বলতে কি স্যার আসলে কি বুঝিয়েছেন? এই যে একটু আগে বললেন যে সায়েন্টিফিক কোনো এভিডেন্স আমাদের দেশে কম করা হয়। তা আলোকিত মানুষ চাই, আমি যদি কোনো এক ধরনের সায়েন্টিফিক রিসার্চ করতে চাই, হাইপোথেটিক্যালি ধরে নেন বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়ে আমি এক ধরনের রিসার্চ করব যে এর যে অবজেক্টিভ ছিল এটা অবজেক্টিভ ফুলফিল হয়েছে কিনা, সে আলোকিত মানুষ তৈরি করতে পেরেছে কিনা। প্রথমে আমাকে আলোকিত মানুষের ডেফিনেশন তৈরি করতে হবে, কিছু ক্রাইটেরিয়া ঠিক করতে হবে যে এইটা হলে আলোকিত মানুষ বলা যাবে। ওই হ্যাঁ, ডেফিনেশন কি স্যার কোথাও দিয়েছেন কিনা। তারপরের অপশন হচ্ছে যে এই যে যাদেরকে ধরা হচ্ছে এরা ওই ডেফিনেশনে এসছেন কিনা, এই ধরনের কোনো রিসার্চ বিশ্ব সাহিত্য কেন্দ্রে আছে কিনা। আমি একটু একটু একটা ছোট এক্সাম্পল দিই। আমি জানি না এক্সাম্পল 100% ভুল হতে পারে, আমার এটা জাস্ট হাইপোথেটিক্যালি ধরে নেন যে আমাদের পাঠচক্রে আহ বঙ্কিমের কি জানি বইটা, কৃষ্ণকান্তের উইল, এটা পড়ানো হচ্ছে। তো কৃষ্ণকান্তের উইল পড়ানো হচ্ছে, আমি ঢাকা শহরে একটা ছেলে হিসেবে কৃষ্ণকান্তের উইলের আপনাদের খেয়াল আছে রোহিণী নামে একটা ক্যারেক্টার আছে, বিধবা থাকে। তো কৃষ্ণকান্তের উইলের পড়ে রোহিণীর প্রতি আমার এক ধরনের সিম্পাথাইজড একটা ফিলিংস আসছে যে না, আর সে যে ঘটনাগুলো ঘটিয়েছে এগুলা সে আসলে অসহায় ছিল, তার কাছে কোনো অপশন ছিল না। ধরে নেন আমি এই ধরনের এক ধরনের রোহিণী সম্পর্কে আমি এই ধরনের একটা মতামত দিলাম যে বেসিক্যালি শি ইজ এ গুড হিউম্যান বিং, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তাকে এরকম কিছু করতে হয়েছে যেটা ওই পরিস্থিতিতে পড়লে স্বাভাবিক। কিন্তু এইটাই তো আরেকটা লোক, ধরেন যে একটু কট্টরপন্থী আরেকটা লোক, সে তো এই ধরনের ডেফিনেশন এই সেম বইটাতেই সে তো বলতে পারে যে না রোহিণী প্রচন্ড খারাপ, এইরকম একটা মেয়ে মানুষ সংসারে সমাজের স্ট্রাকচারে ব্যাঘাত ঘটাচ্ছে, সমাজে হ্যাঁ, কি এক্স্যাক্টলি বলবো এক এক্স্যাক্টলি ধরনের এক্স্যাক্টলি এবং অ্যানামলি তৈরি করতেছে। জি, এই কারণেই তো হচ্ছে ওইটা হ্যাঁ লিটারেচার। এই হ্যাঁ, কারণেই তো এই এটা কারণে সাহিত্য। ওইটা লিটারেচার। এখন হ্যাঁ, একই বই দিয়ে দুইজন মানুষের যদি টোটালি ডিফারেন্ট পার্সপেক্টিভ তৈরি হইতে পারে, এখানে অবশ্যই এখানে পারবে আমার না, এটা এক্সাম্পল হয়, 100% হয়, এটা হয়, হয়। তাহলে সাহিত্যের ক্ষেত্রে এটা হয়। হয় তাহলে এই বই দিয়ে কি আলোকিত মানুষ তৈরি হচ্ছে, এটা কি জাজ করা হয়েছে কোথাও? মানে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষে বিপক্ষে বলছি না, আমি না না না, নন হ্যাঁ জাজমেন্টাল হ্যাঁ, দিকে না কারো আপনি পক্ষে বিপক্ষে হয়তো না যে দিয়ে কথাটা বুঝার বলতে জন্য জিজ্ঞেস আপনি করতেছি আর হ্যাঁ কি। আপনি হয়তো যে কথাটা বলতে চাচ্ছেন সেটা কিছুটা হয়তো আমি আমি বুঝতে পারতেছি। সেটা হচ্ছে যে উনি আলোকিত মানুষ তৈরি করতে চাচ্ছেন হ্যালো মানুষের, হ্যাঁ উনি আলোকিত হ্যালো মানুষ তৈরি করতে, হ্যালো, শোনা যায় না কথা? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, স্পষ্ট শুনতেছে। ও আচ্ছা, না কেউ হ্যালো হ্যালো বললো তো,
যে উনি আলোকিত মানুষ তৈরি করতে চাচ্ছেন, আমার মানে উনি সায়েন্টিফিক্যালি আলোকিত মানুষ, মানে উনি তৈরি করতে চাচ্ছেন একটা মানুষের মানসিক বিকাশটা যাতে ঘটে। এখন সেই বিকাশটা সে জাজমেন্টাল হয়, মানে এই বিবেচনা শক্তিগুলা মানে হয় সেনসিটিভ হয়, এই জিনিসগুলাই তো বিকশিত। তারপরে এই সে তার জাজমেন্ট দিয়ে সে যাবে তো মানুষকে ওভারঅল এনরিচ করা আর কি, ওভারঅল একটা বেজলাইন থেকে এনরিচ করা। এখন সে যদি সায়েন্টিস্ট তৈরি করতে চাইতো, তাহলে আলোকিত মানুষের সে তার অ্যাক্টিভিটি গুলা হয়তো সায়েন্টিফিক। সে সায়েন্টিস্ট তৈরি করতে তো করার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের অ্যাক্টিভিটি না, সে ওখানে মূলত যে অ্যাক্টিভিটি বা যে কাজগুলা করে সেটা হচ্ছে আর্টকে এনলাইটেড করা। তার ফোকাসটা আলোকিত মানুষের অনেকখানি ফোকাস হচ্ছে শিল্প, মানে সে সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যালি তার জন্য সায়েন্টিফিক কাজেরই সে যাওয়ার কথাও না এবং এটা করা সম্ভব না। হ্যাঁ, কিন্তু সে মূলত ফোকাস করছে শিল্প। আমার হ্যাঁ, একটু হ্যাঁ। ব্যাখ্যা, এই কথাটা এমনি অনেক জায়গায় বলি যে সাইদ স্যার হচ্ছে রেনেসার দ্বারা খুবই তাড়িত এবং উনার চিন্তা ভাবনা হয়তো রেনেসাতে গিয়ে পুরো আটকে গেছে এবং উনি মানে আমাদের এইখানে রেনেসার মানে বাংলায় রেনেসার যে অংশটা এসছে সেটা কিন্তু মানে গ্রিকদের এবং গ্রিকদের রেনেসার অংশটা কিন্তু হচ্ছে স্থাপত্য, স্কালচার, লিটারেচার। আবার ইউরোপে রেনেসার সময় যে সায়েন্সের যে বিষয়গুলো হচ্ছে যে একদিকে নীল হারপে মানুষের রক্ত প্রবাহ দেখছে, আরেকদিকে বিজ্ঞান চিন্তা আসছে, সেই দিকটাতে স্যার বা আমাদের বাংলার রেনেসার যে অংশটা বেশি এসেছিল যে শিল্প সাহিত্যের দিকে, সেইখানে এক ধরনের রিভাইভাল, সেটা দিয়ে আমার মনে হয় সাহিত্য আরো বেশি তাড়িত। আর আরো একটা কি আলোকিত মানুষকে এইগুলোর পিছনে আমার মনে হয় অনেকটা ওইভাবে করে ম্যাথমেটিক্যাল কোন ইকুয়েশন না খোঁজাই ভালো, এগুলো হচ্ছে একদম মোরাল অ্যাক্টিভিটি এবং হয়তো হ্যাঁ, এই হ্যাঁ, মোরাল এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। পেলে এইটারও একটা ভ্যালু আছে। মানে আমি কিন্তু যুক্তিবাদের অর্থেই না যে আমি মানে সবাই শুধু যুক্তিবাদী হও এটাই একমাত্র কাম্য, এরকম কথা কিন্তু আমি বলছি না। আমি যেখানে বলছি আমাদের সবার মাঝখানে আছে কিনা জানি না, কিন্তু আমি মনে করি যে যুক্তি এবং ওই অযুক্তি দুটারই হয়তো সমন্বয়ে আমরা হিউম্যান বিং। হ্যাঁ, আমরা ডেফিনেটলি, এবং মানে এটা হচ্ছে মানে তারা যে জিনিসটা মানে বলতে চায় সেটা হচ্ছে বা বলা উচিত সেটা হচ্ছে যে কোন জিনিসটা দিয়ে কোন জায়গায় কাজ করব আর কি। মানে এখন আমি যদি ওই কোভিড এর ভ্যাকসিন কিভাবে হবে সেইটা ডিসিশন নেওয়ার জন্য ওই পুরনো কথা আর কি, যে প্লেটো তার রিপাবলিক থেকে কোভিড এর বাইর করে দিছে। এখন এইটা নিয়ে তো কোভিড এর খেপার কোনো কারণ নাই, মূলত বাইর করছে হচ্ছে যে কোভিড এর রেশনালিক যুক্তি তার কাছে মনে হয়েছে এটা মানে পলিসি মেকিং এর জন্য গ্রহণযোগ্য না, এবং এটা অ্যাকচুয়ালি কোনো জায়গায় অ্যাকসেপ্টেড না, এটা কোথাও অ্যাকসেপ্টেড। আবার আবার একই সাথে সেইটার সাথে কিন্তু ভ্যাকসিন তৈরি করার জন্য না, কিন্তু আপনার সবাই ভ্যাকসিন দিন এটা উদ্বুদ্ধ করার জন্য হয়তো একজন বয়াতির গানে, যে আমাদের এখানে যেমন কুদ্দুস বয়াতি হাত ধোয়ারি এর ব্যাপার নিয়ে সুন্দরভাবে করে গান করলেন, সেগুলোর হয়তো অন্য একটা অ্যাপিল আছে। হ্যাঁ, যে হ্যাঁ, হয়তো যে সায়েন্টিস্ট সে হ্যাঁ সারাদিন হয়তো বেহালা বাজায়, আইনস্টাইন না বেহালা না না বাজায়। আচ্ছা না, সেইটা হইতেই সেইটা পারে ভিন্ন যে। বিষয়। না না, সেটা ভিন্ন বিষয়। মানে এই জায়গাতে হচ্ছে ভ্যাকসিন তৈরি করার জন্য এক ধরনের সায়েন্টিফিক অবজেক্টিভ একটা বিষয়, কিন্তু আপনারা সকলে ভ্যাকসিন দিন, একজন বিজ্ঞানী যদি সবাইকে বলেন যে ভ্যাকসিন দিন, তাতে হয়তো মানুষ অত উদ্বুদ্ধ হ্যাঁ, হবে না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। একজন গায়ক যদি বলে বা একজন হচ্ছে ক্রিকেটার, যেটা আমরা একটু আগে বলছিলাম যে তিনি তো এখানে যুক্তির জায়গায় হয়তো সেটা কারেক্ট না, যে একজন ক্রিকেটার সে ইয়ের বিষয় নাও জানতে পারে ভ্যাকসিনের বিষয়, কিন্তু তিনি বললে বেশিরভাগ মানুষের কাছে সেটা অ্যাপিলটা অনেক বেশি। সাকিব যদি বলে যে আপনারা ভ্যাকসিন দিন, তাহলে হয়তো 1,00,000 মানুষ দেবে শুধু হ্যাঁ, সাকিবের এবং ভক্ত এটা হিসেবে। এটা এটা কিন্তু হ্যাঁ এটা এবং এটা কিন্তু একেবারেই পোয়েটিক না, এটা একেবারেই হ্যাঁ হ্যাঁ সায়েন্টিফিক ভাবে ডিসিশন নেওয়া যে সাকিব হচ্ছে বেস্ট পারসন এই অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। হ্যাঁ এটা হচ্ছে মার্কেটিং ডিসিশন, এবং এই পলিসি মেকিংটাও হয়েছে কিন্তু এভিডেন্স বেসড, এটা কিন্তু হ্যাঁ, কোনো পোয়েটিক ডিসিশন না। না 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 সেটাই, হ্যাঁ, কিন্তু সেটাই। কিন্তু এক্সপ্রেশনটা হ্যাঁ, পোয়েটিক। হ্যাঁ, এক্সপ্রেশন পোয়েটিক। হ্যাঁ, সেটা করলো, সেটা সেটা হ্যাঁ, এই পার্থক্যগুলার জায়গাগুলাই মানে বেসিক্যালি আমরা ওভারঅল জাতিগতভাবে, মানে আমি তো যতটুকু লেখা পড়ি বা কথা শুনি বা এই শুনি, যতটুকু বোঝা যায় যে অনেক ইন্টেলেকচুয়াল, অনেক পণ্ডিত বা বড় বড় লোকজন
মানে এই বিজ্ঞান মনস্ক আসলে না। যেটা একটা ডেভেলপড সোসাইটিতে সাধারণ মানুষের মধ্যে এই অ্যাটিটিউডটা আছে, অ্যাটিটিউডগত পার্থক্য। কেউ স্যার কেউ কিছু বলবে নাকি আমরা লিভ করব? আজকে তো আমরা দুজন তিনজনই কথা বললাম। সেলিম ভাই আর কেউ কিছু বলবা? না, আমি শুনছি, কথা শুনছি। আচ্ছা, না সামিয়া ভাই ভালো হচ্ছে, মানে অনেকদিন সবাই বলার কারণে ইন্টারাক্ট হয় বেশি, মানে এক দুইজনের আলোচনা একটা মজা আছে, মানে ইন্টারেকশন। না, এগুলা তো কোনো ফর্মাল বিষয় না, যার যা ইচ্ছা বললেই তো হয়, জিনিসটা তো আড্ডা দেওয়া। হ্যাঁ 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 এখন আমরা যদি এই যে এখানে হ্যাঁ। যদি আশা করি যে এই আলোচনার মাধ্যমে গুরু গম্ভীর আলোচনা হবে এবং এখান থেকে আমরা কিছু জিনিস শিখে নিয়ে বাসায় যাব, তাহলে তো আসলে আমার মনে হয় একটু খারাপই এক্সপেকটেশন হবে। বিষয়টা একটা এনজয়, আমরা মিট করলাম, আমার জন্য তো খুবই এন্টারটেইনিং। আমি বাসায় আছি, বাংলাদেশের সবার সাথে আড্ডা দিতেছি, আমার জন্য এটা খুবই এন্টারটেইনিং। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ রাজু, সামিউ ভাই, মানে ওই কিছু সাইকোলজি ব্যাপারে যখন প্রথমে পড়াশোনা শুরু করেছিলাম, ওই যে আপনি শিবরামের যে কথাটা বলছেন না, তো ওরকম কিছু ব্যাপার ট্যাপার প্রথম দিকে হচ্ছিল যে যাই হইতেছে পড়তেছি, মনে হইতেছে যে এই সাইকোলজির রোগগুলি, যেমন বাইপোলার ডিসঅর্ডার বলতেছে, হ্যাঁ, তারপর কিছু যে টার্ম গুলি ওরা বলতেছে, তো মনে হইতেছে সবগুলি তো আমার মধ্যে হইতেছে আছে, এরকম হয়েছে। তো এরকম যারা মেডিকেল তো ওদের পড়তে হয়, আপুদেরকেও জিজ্ঞেস করলাম, পরে বললো যে না, এগুলি নিয়ে এত বেশি খামায়ও না, এগুলি হচ্ছে বলে তোমারও এরকম কাজ হবে। কিন্তু যে ওই এরপরে কিছু কাজ করতে হয়েছিল। আমি আইডেন্টিটি ইনক্লুশন নামে একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করছিলাম। এরা আবার ওই ঢাকা সাইকোলজি ডিপার্টমেন্টের বা অন্যান্য কিছু সাইকোলজি ডিপার্টমেন্ট বা যারা আর কি ভলেন্টারি কাজ করে, আর এই মেন্টাল ইনস্টিটিউটের মেন্টাল হেলথের হচ্ছে কিছু মানুষজন ছিল, আর সিআই। তো এদের সাথে যখন কাজ করতে গেছি, কিছু কিছু পেশেন্ট পাওয়া গেছে, কিছু মানুষকে যখন পাওয়া গেছে, তো কিছুদিন চর্চার পরে দেখা গেছে যে এটা স্বাভাবিক হয়ে গেছে। এখন দেখলেই বোঝা যায় যে কার সমস্যাগুলি কি। এখানে যেমন ফ্যালাসিগুলি বলছে, আমরা হয়তো কিছুদিন চর্চার মধ্যে থাকলে একটা সময় মনে হবে যে না, আসলে আমরা আসলে সবকিছুই আমরা না আসলে প্র্যাকটিস করি না, আবার সবাই আসলে সবগুলি করে না, আমরা চর্চা করলে আসলে এগিয়ে যেতে পারি। আমাদের সাথে পরে যুক্ত হয়েছে সুমন ভাই। সুমন ভাই কি কিছু বলবেন? মোটামুটি আমরা এবার শেষের দিকে। সুমন ভাই শুনতে পাচ্ছেন? সুমন ভাই কি লাইনে নাই মনে হয়। আচ্ছা, আমরা কি শেষ করব আজকে? হ্যাঁ, এখন শেষ করে দিতে পারো, আবার নেক্সট উইকে কি করবে ঠিক করো। হ্যাঁ, নেক্সট উইকে এটা আলী ঠিক করছে, আলী ঘোষণা দিবে। ঠিক আছে সেলিম ভাই, হ্যাঁ ভাই, জি সেলিম ভাই, থ্যাংক ইউ যে আপনারা এই প্রোগ্রামটা করতেছেন বা অর্গানাইজেশন বই ঠিক করা, কে কি বলবে না বলবে এগুলা কাজ করতেছেন। মানে জাস্ট একটু কষ্ট করে যদি আরেকটু আগে নোটিশ দেওয়া যায়, মানে আমি জানি যে আপনাদেরও কাজ আছে, এর মাঝখানে আপনারা যেটুকু করতেছেন এইটুকু আমাদের জন্য একটা বড় সার্ভিস। তারপরেও জাস্ট একটা রিকোয়েস্ট আর কি, যদি সম্ভব হয় একটু কয়েকদিন আগে নোটিশ দিলে আমাদের হয়তো বা সংগ্রহ করা বা একটু প্রিপারেশন নেওয়ার হয়তো বা সুবিধা হতে পারে, নাও হতে পারে, বাট অপশনটা থাকলো আর কি, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা চেষ্টা করবো। আগামী আড্ডার ব্যাপারটা আমরা কালকের মধ্যেই হয়তো জানাই দিব। আলী আর আমি আজকে কথা বলে ফাইনাল করে ফেলব। তাহলে থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, সামিউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও সবাই। হ্যাঁ ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সামিয়া ভাই। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। ভাই ভালো থাকো। নার্গিস তো কোনো খবরই পেলাম না আজকে। নার্গিস কি আসো লাইনে আদৌ?
নার্গিস তো একটু কথা বলতেছিল বোধহয়, কোথায় গেল নার্গিস? না, নার্গিসের তো আজকে কোনো আওয়াজই পাই নাই। নার্গিস আচ্ছা। আর সুমন ভাইয়ের আওয়াজ পাইনি, যাই হোক আমরা তারপর বিদায় নিই, যাক। আগামী সপ্তাহে দেখা Okay. হবে। ঠিক আছে, আর সবাইকে থ্যাংক ইউ। জি ওকে, Bye. বাই।